আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা ইউজারের রেজিস্ট্রেশন করার জন্য যে প্রসেসটা আছে ওই প্রসেসটা একদম আমরা এ টু জেড কমপ্লিট করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে ইউজারের জন্য রাউট ক্রিয়েট করে রেখেছিলাম এবং ইউজারের রেজিস্ট্রেশন করার জন্য আমরা কন্ট্রোলার কিন্তু গত ক্লাসে একটা ফাইল ক্রিয়েট করে কিন্তু রেখেছিলাম। আজকের এই ক্লাসে রেজিস্ট্রেশন করার জন্য যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আছে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে ইউজার থেকে ডাটা নিব এবং ওই ডাটাটাকে আমরা কি করব, চেক করব যে ওই নামের কোনো ইউজার আছে নাকি। এরপর আমরা ডাটাবেজের মধ্যে স্টোর করবো। আর বিভিন্ন রকম কাজ আছে, বিষয়টা বুঝতে পারতেছি। তারপর আমরা ক্লাউডিনের মধ্যে আমাদের ডাটাগুলোকে, যে আমাদের ইমেজ এবং যে ফাইল যেটা আছে ওই ফাইলটাকে আমরা কি আপলোড করতে চাইবো। তো মূল সব প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব এবং আমরা যেহেতু কোড লিখলাম এবং কোডটাকে আমার অবশ্যই টেস্ট করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে অবশ্যই আমার কী করতে হবে, টেস্ট করতে হবে। তো টেস্টটা আমরা কোন জায়গায় করব, আমরা পোস্টম্যানের মধ্যে করব। আমরা পোস্টম্যান সম্পর্কে কিন্তু কি আমরা ইতিমধ্যেই জানি। তো এবং টেস্ট যখন করতে চাইবো আমরা, তখন দেখবো হচ্ছে কি যে আমরা যে কোড লিখলাম কোডের মধ্যে অনেক রকম প্রবলেম সৃষ্টি হবে। মানে বিভিন্ন রকম বাগ থাকতে পারে, বিভিন্ন রকম সিনট্যাক্স এরর থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। তো আমরা সবাই একসাথে মিলে এই বাগগুলো যেগুলো থাকবে, যে আমরা যে প্রবলেমগুলো ফেস করব টেস্ট করার সময়, আমরা প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ সলভ করার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আচ্ছা, তো এখন প্রথমে আসুন আমরা একটা কাজ করি, যে আমরা যে রাউটারটা ক্রিয়েট করছি আমাদের রেজিস্ট্রেশন করার জন্য যে রাউটারটা ছিল ওই রাউটারটার মধ্যে আমাদের কিছু বাকি আছে। তো কি কাজ বাকি আছে আমি যদি আপনাকে একটু বলার চেষ্টা করি। দেখুন যে একজন ইউজার সে রেজিস্ট্রেশন করবে। এখন রেজিস্ট্রেশন করার জন্য কি করবে, সে বিভিন্ন রকম ডাটা পাঠাবে। এখন ডাটা পাঠানোর সময় আমরা কিন্তু একটা কাজ করছিলাম। আমরা কি কাজ করছিলাম, আমরা এর গত ক্লাসের আরেকটা ক্লাস আগে আমরা কি করছিলাম, যে আমরা একটা কনফিগারেশন করছিলাম, মাল্টার দিয়ে একটা কনফিগারেশন করছিলাম, যে মাল্টার নামে একটা মিডলওয়্যার কিন্তু ক্রিয়েট করে রেখেছিলাম আমরা। যেটা যে মাল্টার মিডলওয়্যারটা কি করে আসলে, সে ইমেজ এবং কাভার, মানে আমাদের যে অ্যাভেটার ইমেজ এবং কাভার ইমেজ যেটা আছে সেটাকে কি করে, সেটাকে ও লোকাল স্টোরেজের মধ্যে রাখে। অর্থাৎ একজন ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং রিকোয়েস্ট পাঠানোর মাঝখানে মাল্টার যে মিডলওয়্যার যেটা আছে সেটা কি করবে, সেটা এই ইমেজগুলোকে নিয়ে সে কি করবে, লোকাল স্টোরেজের মধ্যে রাখবে। কিন্তু এখন দেখুন যে আমরা এখানে যে ইউজার রাউটার ডট জেএস যেটা আমরা লিখলাম, আমরা কি করতেছি দেখেন তো একটু করে, রাউটার ডট রাউট রেজিস্টার, এবং রেজিস্টার করার পর আমরা পোস্ট মেথডকে কল দিচ্ছি, খুব ভালো কথা। কিন্তু আমরা এখানে তো বলে দিই নাই যে আসলে আমার মাল্টার মিডলওয়্যারটার মধ্যে কি, মানে এই রেজিস্ট্রেশন করার প্রসেসের মধ্যে মাল্টার মিডলওয়্যারটাও থাকবে। আমরা এটা বলে দিছি, আমরা তো বলে দিই নাই। তাহলে অবশ্যই কি করতে হবে, আমার এটা বলে দিতে হবে যে আমরা যে মাল্টার মিডলওয়্যার যেটা আছে সেটাকে আমরা এই জায়গার মধ্যে রেজিস্ট্রেশন করার আগে, অর্থাৎ রেজিস্টার ইউজার এই কন্ট্রোলার যেটা ছিল, এই আমার এখানে যে আমি ইউজার কন্ট্রোলার যেটা লিখলাম, তো ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা যে এটাকে আমরা এই কাজটা করার আগে, অর্থাৎ কন্ট্রোলারের কাজটা করার আগে আমরা চাচ্ছি হচ্ছে কি যে আমাদের মিডলওয়্যার যেটা আছে এই মিডলওয়্যারের কাজটা করুক। তাহলে সেই জন্য আমরা কি করব, আমাদের দেখুন আমরা জাস্ট যদি কোনো একটা যদি রাউটের মাঝখানে যদি আমি মিডলওয়্যার সেট করতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন, রেজিস্ট্রেশন ইউজার, অর্থাৎ এই কাজটা হবে পরে। আপনি এর আগে কি করতে যাচ্ছেন, আপনি মাল্টার মিডলওয়্যারটাকে কি করতে যাচ্ছেন, সেট করতে যাচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রসেসটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে মিডলওয়্যারটা যদি সেট করতে চান তাহলে আপনি এই জায়গা থেকে সেট করবেন। তাহলে আমি আগে কি করি, আমাদের মাল্টার মিডলওয়্যার যেটা আছে সেটাকে আমি আগে কি করে ফেলি, আমি ইম্পোর্ট করে ফেলি, ঠিক না। তাহলে দেখেন আমাদের মাল্টার মিডলওয়্যারটা আসলে কি করে, মাল্টার মিডলওয়্যারটা আমাদের আপলোড একটা কি ভেরিয়েবলকে কি করে, ও রিটার্ন করে, এক্সপোর্ট করে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা মাল্টার মিডলওয়্যার ডট জেএস থেকে এই আপলোড নামের যে ফাইলটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে ফেলি। তাহলে আমরা ইম্পোর্ট কাকে করতেছি, আমি আপলোড যে ফাইলটা, যেই আমাদের যেটা এক্সপোর্ট করতেছে আপলোড নামের, সেটাকে আমরা কি করে ফেললাম, সেটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম। এখন ইম্পোর্টটা কোন জায়গা থেকে করব, আমরা আমাদের কোন জায়গায় আছে, এটা আমাদের মিডলওয়্যারের মধ্যে আছে। তো আমাদের এখানে মিডলওয়্যার যেটা আছে মিডলওয়্যারের মধ্যে আছে, এবং মিডলওয়্যারের মধ্যে কোন ফাইলটা, আমাদের এই ফাইলটা মাল্টার মিডলওয়্যার ডট জেএস। এবং এখানে একটা দিয়ে দিলাম। তাহলে কি আমাদের যে আপলোড যে মিডলওয়্যার যেটা আছে সেটাকে আমরা কি করে ফেললাম, ইম্পোর্ট করে ফেললাম, করলাম এতটুকু। এরপর একটা বিষয় দেখুন যে আমরা কি করতেছি, আমরা আপলোড এই মিডলওয়্যারটাকে নিলাম,
এবং দেখুন একজন ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং রিকোয়েস্ট পাঠানোর সময় কি করতেছে, রিকোয়েস্ট পাঠানোর সময় ও ইমেজ পাঠাচ্ছে, অ্যাভাটার ইমেজ পাঠাচ্ছে এবং অ্যাভাটার ইমেজ পাঠানোর সাথে সাথে সে একটা কাভার ইমেজও পাঠাচ্ছে, ঠিক না? এটাই তো করতেছি আমরা। তা আমার কি করতে হবে, আমার ওই ইমেজগুলো যে ফাইলগুলো আছে সেটাকে আমার কি করতে হবে, অবশ্যই মাল্টার মিডলওয়্যারের মধ্যে পাঠাতে হবে না? আমরা যখন মাল্টার মিডলওয়্যারের কাজটা শিখতেছিলাম, কনফিগারেশনটা করতেছিলাম, তখন আমরা কি বলছিলাম যে মাল্টার মিডলওয়্যারের মধ্যে কি করবে, ও ফাইলকে কি করবে, আমাদের ফাইলকে অ্যাকসেপ্ট করবে এবং ফাইলটাকে অ্যাকসেপ্ট করার পর ওর কি নাম সেট করবে এবং নাম সেট করার পর এটাকে ডেস্টিনেশনের মধ্যে কি করে দিবে, স্টোর করে দিবে। তাহলে অবশ্যই আমার কি করতে হবে, আমার এই আপলোড যে মিডলওয়্যারটা আছে সেটার মধ্যে কাকে সেন্ড করতে হবে, ওই ফাইল যেগুলো কি ইউজার পাঠাচ্ছে, ইউজার রেজিস্ট্রেশন করার প্রসেসের মধ্যে যে ফাইলগুলো পাঠাচ্ছে, তো আমার এই ফাইলগুলোকে মাল্টার মিডলওয়্যারের মধ্যে কি করতে হবে, সেন্ড করতে হবে। তাহলে এই ক্ষেত্রে প্রসেসটা কি, আমরা আপলোড যেটা আছে, আপলোডের মধ্যে একটা ফিল্ড থাকে, একটা ফিল্ডস নামের একটা কি থাকে, অবজেক্ট থাকে, এবং এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে আমরা আমাদের কাভার ইমেজ, আমাদের অ্যাভাটার যেটা আছে সেটাকে আমরা পাঠাবো। পাঠানোর ক্ষেত্রে প্রসেস কি, আমরা কয়টা জিনিস পাঠাবো, আমরা অ্যাভাটার পাঠাবো এবং আমরা কাভার ইমেজ পাঠাবো। তাহলে আমাদের সেজন্য কয়টা লাগবে, আমাদের দুইটা এইভাবে অবজেক্ট লাগবে। তাহলে আমি প্রথমে পাঠাবো হচ্ছে কি আমাদের কাভার ইমেজ, আমাদের অ্যাভাটার, তারপরে পাঠাবো হচ্ছে কি আমাদের কাভার ইমেজ। তাহলে প্রসেসটা কি, কিভাবে করে পাঠাবো দেখেন, আমরা পাঠাতে পারি এভাবে করে, আমরা কি করে দিব, আমরা একটা নেম সেট করে দিব যে আমাদের নেমটা কি, অ্যাভাটার, অর্থাৎ অ্যাভাটার নামের যে ইমেজটা আছে, অর্থাৎ যে প্রোফাইল পিকচারটা আছে, নাম হবে হচ্ছে কি অ্যাভাটার। এরপর হচ্ছে কি আমি ওই ইমেজটা কয়টা পাঠাবো, ম্যাক্স কাউন্ট কয়টা, আমি পাঠাবো হচ্ছে কি একটা। অর্থাৎ আপনি কি বলতেছেন এই জায়গার মধ্যে, দেখুন খুব ভালো করে দেখার চেষ্টা করুন। একজন ইউজার আছে, ওই ইউজারটা অ্যাভাটার পাঠাচ্ছে, একটা প্রোফাইল পিকচার পাঠাচ্ছে, পাঠাইলো, পাঠানোর সাথে সাথে যখন রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে তো পাঠাচ্ছে, আপনি কি করতেছেন, আপলোড মিডলওয়্যারটাকে কল করলেন এবং কল করার সাথে সাথে আপনি কি করতেছেন, যে একজন ইউজার যে অ্যাভাটার যে ইমেজটা পাঠাচ্ছিল, ওই অ্যাভাটার ইমেজটাকে আপনি কি করতে যাচ্ছেন, আপনি এই আপলোড যে মিডলওয়্যারটা আছে, এই আপলোড মিডলওয়্যারের মধ্যে কি করে দিলেন, পাস করে দিলেন। তাহলে আপনি সেম কাজটা করলেন। এরপর আপনি তো শুধুমাত্র প্রোফাইল পিকচারটাকে কি পাস করবেন না, আপনি কাভার ইমেজও পাস করবেন। তাহলে কাভার ইমেজ যদি পাস করেন তাহলে আপনি কি করবেন, নেম দিলেন এবং নেমের মধ্যে কি দিলেন, কাভার ইমেজ, ঠিক আছে, এতটুকু পাস। ওকে, এবং আমার কাউন্ট কয়টা, আমি কাভার ইমেজ কয়টা পাস করব, একটা পাস করব শুধু। তাহলে ম্যাক্স কাউন্ট আমাদের 1 দিয়ে দিলাম, ঠিক আছে। এই প্রসেসটা বুঝতে পারলাম যে রেজিস্ট্রেশন করার সময় আমরা এই জিনিসটাকে জাস্ট মিডলওয়্যারের মধ্যে পাস করে দিয়েছি। এবং তাহলে আমার আমার যে জিনিসটা আছে, যে ফাইলগুলো আছে, সেটা কোন জায়গায় গেল, সেটা আমার এই মাল্টার মিডলওয়্যারের মধ্যে আসলো। এবং মাল্টার মিডলওয়্যারের মধ্যে আমি কি করে দিলাম, আমি একটা ফাইলের নাম সেট করে দিলাম। তাহলে ফাইলের নাম হচ্ছে কি, আমাদের অলরেডি আমি কিন্তু এখানে সেট করে দিয়েছি, আমার ফাইলের নামটা হচ্ছে কি আমাদের অ্যাভাটার, এবং এখানে ফাইলের নামটা হচ্ছে কি আমাদের কাভার ইমেজ। তাহলে আমি অরিজিনাল ফাইল নেমটা যেটা দিছি, তাহলে অরিজিনাল ফাইল নেম দিয়ে আমার কি সেট হয়ে যাবে। এরপর ডেস্টিনেশনের মধ্যে আমি কি করে দিলাম, সেট করে দিলাম। এবং একটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে না পারি, মানে কনফিউজিং হইতে পারে, যে আপনি মাল্টারের মধ্যে পাঠাইছেন, তাহলে মাল্টার কি করলো, মাল্টার জিনিসটাকে কি লোকাল স্টোরেজের মধ্যে সেট করে দিল। এরপর কি, এরপর সেট করার পরে মাল্টার কি করবে, মাল্টার আপনাকে ওই এখানে যে আমি কি করলাম, আমি যে এই অংশের মধ্যে এই পাবলিক ট্যাম্পের মধ্যেই তো আমি কি রাখলাম, আমার যে জিনিসটা, আমার যেই কাভার ইমেজটা আছে বা অ্যাভাটারটা আছে, এই জায়গার মধ্যে রাখলাম। মাল্টার কি করবে, সেট করার পরে আপনাকে ওই পাতটা দিয়ে দিবে। মাল্টার আপনাকে ওই অ্যাভাটারের ওই কাভার ইমেজের পার্টটা কিন্তু আপনাকে কি দিবে। তাহলে আপনি জাস্ট এটা মাথায় রাখেন যে সেট করার সাথে সাথে মাল্টার আপনাকে কি করবে, ওই লোকাল পাথ যেটা আছে ওই পার্টটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। এটা মাথায় রাখবেন একটু করে। আচ্ছা, কিন্তু অনেকে বলবেন হচ্ছে কি ভাইয়া যে আমার এই জায়গার মধ্যে যে আমরা ওই পার্টটা তো কোনোভাবে রিটার্ন করতেছি না। তাহলে কল ব্যাক ফাংশন যেটা আছে, কল ব্যাক ফাংশনটা আসলে অটোমেটিক কিন্তু কি ওই ফাইল পার্টটাকে রিটার্ন করে, একটু মনে রাখতে হবে জিনিসটা। আচ্ছা, এরপর আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ, অর্থাৎ আমার ইউজার রাউটারের মধ্যে আমি কি করলাম, মাল্টারের মধ্যে দিছি, এবং মাল্টার আমাকে কি করতেছে, আমাকে ওই ফাইল পার্টটা দিচ্ছে, লোকাল স্টোরেজের ফাইল পার্টটা। এরপর আমি কি করব, এরপর আমার এখন মূল কাজ শুরু, আমাদের এখন মূল কাজ শুরু। এখন দেখেন
আমাদের এতটুকু পর্যন্ত কাজ গেল। এখন আমি কোন জায়গায় চলে আসবো, আমার ইউজার কন্ট্রোলারের মধ্যে চলে আসবো। এখন আমি ইউজারের রেজিস্ট্রেশন কন্ট্রোলার মানে ইউজার কন্ট্রোলের মধ্যে আসলাম এবং রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে এই রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা একদম কি কমপ্লিট করার চেষ্টা করব। তো আসুন আমরা এখন দেখার চেষ্টা করি। তো এখন দেখুন যে আমরা বললাম যে আমাদের এই রেজিস্টার ইউজার, তো এই কাজটা কি, একজন ইউজার যে রেজিস্ট্রেশন করবে এখানের মধ্যে অনেক রকম অ্যাসিনক্রোনাস অপারেশন হবে, যে আপনার যে ডাটাগুলো আছে সেটাকে আমরা কোন জায়গায় রাখবো, আমরা ডাটাবেজের মধ্যে স্টোর করবো, বিভিন্ন রকম প্রসেস হবে এই রেজিস্টার ইউজারের মধ্যে, এই ফাংশনটার মধ্যে, এই কলব্যাক ফাংশনটার মধ্যে। তাহলে এটা একটা অ্যাসিনক্রোনাস অপারেশন আমরা বুঝতে পারতেছি। তা আমরা কি শিখলাম, আমরা একটা কিন্তু আগে থেকেই একটা ইউটিলস ফাংশন কিন্তু আমরা আগে থেকেই কিন্তু ক্রিয়েট করে রাখছি। যে ফাংশনটা কি করবে, যে ফাংশনটা যদি কোনো রকম অ্যাসিনক্রোনাস যদি কোনো অপারেশন যদি ও পায়, ও কি করে ফেলবে, ওই জিনিসটাকে হ্যান্ডেল করে ফেলবে। অর্থাৎ যদি কি পাই, অ্যাসিনক্রোনাস অপারেশন পাই, তাহলে এটাকে প্রথমে কি করবে, রিজলভ করবে। যদি এরর আসে তাহলে এটাকে কি করে ফেলবে, ক্যাচ করে ফেলবে। অর্থাৎ আমাদের ট্রাই ক্যাচ ব্লকের যে কাজটা সেটাকে ও কি করে ফেলবে, এই জায়গার মধ্যে হ্যান্ডেল করে ফেলবে। তাহলে সেজন্য আমার কি বারবার ট্রাই ক্যাচ ব্লকটা কিন্তু লিখতে হবে না। তাহলে এই কাজগুলো কিন্তু আমি আগে থেকে আপনাকে কি বলেছিলাম আর কি। তাহলে এখানের মধ্যে আমি কি করবো, একটা প্রসেস যেটা আছে প্রথমে আমি কি করে ফেলি, আমি আমার এসিং হ্যান্ডেলার যেটা আছে সেটাকে আমরা প্রথমে কি করে আনি, ইম্পোর্ট করে নিয়ে আসি। তাহলে ইম্পোর্ট আমাদের কি, আমাদের এসিং হ্যান্ডেলার যেটা আছে সেটাকে আমরা কি করে ফেললাম, ইম্পোর্ট করে ফেললাম। এরপর আমাকে একটা কথা বলেন, আমাদের আর কার হেল্প লাগবে, আমরা কিন্তু এপিআই ইরোর নামে একটা কিন্তু কি করছি, এপিআই ইরোর নামে একটা কিন্তু ক্লাস ক্রিয়েট করছি, যেটা আমাদের ইরোর ক্লাসটাকে এক্সটেন্ড করে। এগুলো সম্পর্কে আমরা কিন্তু খুব ডিটেলস আলোচনা করেছিলাম। তো আমাদের এপিআই ইরোরটা কি করে, এপিআই ইরোরটা এই ক্লাসটা কি করে, আমার যে ইরোরগুলো আসছে এই ইরোরগুলোকে থ্রো করার কাজটাকে ইজি করে দেয়। অর্থাৎ আমি অলরেডি একটা ক্লাস কিন্তু ক্রিয়েট করে রাখছি, আপনি জাস্ট ওই ক্লাসের মধ্যে কি দিবেন, আপনি জাস্ট ওই ক্লাসের মধ্যে স্ট্যাটাস কোডটা দিয়ে দিবেন এবং আমরা ইরোরটা দিয়ে দিবেন, আপনার কাজটা অটোমেটিক কিন্তু কি এই ক্লাসটা হ্যান্ডেল করে ফেলবে। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম অলরেডি। তো আমরা কি করে ফেলি, আমরা ওই এপিআই ইরোর যে ক্লাসটা আছে সেটাকেও আমরা কি করে ফেলি, আমাদের এপিআই ইরোর যে এই ক্লাসটা আমরা অলরেডি ক্রিয়েট করলাম, তাহলে এই এররটাকে আমরা ইম্পোর্ট করে ফেললাম ইউটিলস ক্লাস থেকে, ইউটিলস যে ফোল্ডারটা আছে ওই ইউটিলস ফোল্ডার থেকে। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের কি করি, আমরা আমাদের রেজিস্টার ইউজারের যে কাজটা আছে এই রেজিস্টার ইউজারের কাজটা করি। তাহলে আমি প্রথমে কি করব, রেজিস্টার ইউজার এইখানে যে কাজ, এই রেজিস্টার ইউজারের মধ্যে যে কলব্যাক যে অ্যাসিনক্রোনাস অপারেশনটা হবে সেটাকে আমরা প্রথমে কি করে দিব, আমরা অ্যাসিং হ্যান্ডেলার দিয়ে কি করে দিব, র্যাপ করে দিব। ঠিক আছে, কারণ ট্রাই ক্যাচ ব্লকের কাজটাই এখানে কি করে দিচ্ছে, এসিং হ্যান্ডেলারের কাজ, এসিং হ্যান্ডেলারটা করে দিচ্ছে। তাহলে এসিং হ্যান্ডেলারের মধ্যেই আমরা আমাদের কি, আমরা আমাদের প্রসেস যে আমাদের যে কোডটা আছে এই কোডটা আমরা লিখবো। তাহলে এখানের মধ্যে কি করতেছি, একটা অ্যাসিং এবং এটা কি করবে, একটা রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করবে এবং একটা রেসপন্স পাঠাবে, এবং রেসপন্স পাঠানোর সময় এরকম কাজ, অর্থাৎ একটা কলব্যাক ফাংশনকে আমরা লিখে দিলাম। এখন কিন্তু কি আমাদের এসিং হ্যান্ডেলার ট্রাই ক্যাচ ব্লকের বিপরীতে কাজ করতেছে, ঠিক না? তাহলে আমাদের বারবার কিন্তু কি করতে হবে না, ট্রাই ক্যাচ ব্লকটা লিখতে হবে না। তাহলে আমরা এতটুকু পর্যন্ত কাজ করলাম। এখন আমাকে একটা কথা বলেন, আমরা এখন রেজিস্ট্রেশন করার জন্য যে প্রসেসগুলো আছে সেটাকে আমরা একদম স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করি। আমি আগে জাস্ট আপনাকে প্রসেসগুলো লিখে দিই, তারপর আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কোড লিখবো। আমাদের যে প্রথম প্রসেসটা, এই প্রথম প্রসেসটা কি, যে একজন ইউজার যে ডিটেলসগুলো দিছে, অর্থাৎ ফ্রন্ট এন্ডের মধ্যে একজন ইউজার যে ডিটেলসগুলোকে দিছে, আমরা কি করবো, ওইগুলোকে আগে এক্সট্রাক্ট করে ফেলবো। তাহলে আমি লিখে ফেলি এটা জিনিসটা। তাহলে গেট ইউজার ইনফরমেশন বা ডিটেলস, আমি লিখে ফেলি ইনফরমেশন ডিটেলস ফ্রম ফ্রন্ট এন্ড। হ্যাঁ, অর্থাৎ রিকোয়েস্ট যেটা আছে রিকোয়েস্ট থেকে আমরা কি করব, এই ইউজার যে ডিটেলসটা আছে ওই ইউজার ডিটেলসটা কি করবো, আমরা এক্সট্রাক্ট করে ফেলবো। তাহলে আমরা কোড লিখবো, আগে আমরা জাস্ট প্রসেসগুলো একটা স্টেপ বাই স্টেপ লিখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা ফ্রন্ট এন্ডের মধ্যে কি ইউজার থেকে ইনফরমেশন নিলাম। এরপর আমরা চেক করব যে বিষয়টা বোঝার চেষ্টা করে যে একজন ইউজার, সে যে ফিল্ডগুলো আছে, অর্থাৎ ইউজার থেকে আমি কি চাইবো, আমি ওর নাম চাইবো, ওতে ইউজার নেম চাইবো, ওর ইমেল চাইবো। তো ইউজার তো কি করতে পারে, সে যে ভ্যালুগুলো আছে সেটা পাস নাও করতে পারে, ঠিক না? তাহলে আমি চেক করে ফেলবো হচ্ছে কি, যে ইউজার যে ভ্যালুগুলো পাস করছে সেটা আসলে কি অলরেডি ও কি ঠিকঠাক পাস করছে নাকি, কোনো কিছু কি কোনো ফিল্ড কি আসলে ও এমটি রেখে দিছে নাকি। তাহলে আমার দ্বিতীয় কাজটা হচ্ছে কি ভ্যালিডেশন, ভ্যালিডেট ইউজার ইনফরমেশন, ঠিক আছে, যে আসলে কি এমটি নাকি, আমাদের এমটি নাকি, সরি এমটি নাকি।
তাহলে আমরা এই এতটুকু কাজটা করলাম। এরপর আমাদের তৃতীয় নাম্বার প্রসেসটা কি? তৃতীয় নাম্বার প্রসেসটা হচ্ছে কি যে একজন ইউজার যে রেজিস্ট্রেশন করতেছে সে অলরেডি কি রেজিস্ট্রেশন আগে থেকে করে রাখছে নাকি। যে একজন ইউজার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে তাহলে আমি কি করবো না, আমি পুনরায় ওকে কি রেজিস্ট্রেশন করাবো না, তাহলে আমি চেক করবো যে আমার ডাটাবেজের মধ্যে এই ইউজার ইনফরমেশন দিয়ে কোনো অলরেডি কি আমাদের কোনো ইউজার আছে নাকি। তাহলে আমি কি চেক করব, আমরা চেক করব হচ্ছে কি যে থার্ড চেক ইফ ইউজার অলরেডি এক্সিস্ট ইন ডিবি। ঠিক আছে, ইন ডিবি আমরা চেক করে ফেলবো এটা। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ হলো। এরপর দেখুন রেজিস্ট্রেশন করার আগে, যে রেজিস্টার করার আগে মানে রেজিস্ট্রেশন এই মেথডটাকে কল করার আগে আমরা কি করছি, আমাদের মালটা দিয়ে আমাদের কি করলাম, মালটা দিয়ে কিন্তু আমরা কি করছি আমাদের ইমেজ, যে কাভার ইমেজ, যে এই আমাদের অ্যাভেটার সেটা কিন্তু আমরা কি লোকাল স্টোরেজের মধ্যে আপলোড করছিলাম। এখন আমরা কি পাবো, মালটার কি করে আমাকে ওই ফাইল পার্টটা দিয়ে দে, তাহলে আমি চেক করব যে মালটার আসলে কি আমাকে ঠিকঠাকভাবে কি ওই ইমেজটা কি আমাদের দিছে নাকি। তাহলে আমি কি করব, আমরা চেক করব হচ্ছে কি আমরা চেক ফর ইমেজেস, হ্যাঁ আমরা ইমেজের জন্য চেক করব, ঠিক আছে, যে মালটা আসলে ঠিকঠাক দিছে নাকি। এরপর ইমেজ যদি ঠিকঠাক দিয়ে দেয় তাহলে আমি কি করবো, এরপরের প্রসেসটা কি, এরপরের প্রসেসটা হচ্ছে কি যে আমাদের ইমেজগুলোকে আমরা কি করে দিব, আমাদের ক্লাউডিনারি যে আমাদের ক্লাউড যেটা আছে ক্লাউডিনারির মধ্যে কি করে দিব, আমরা আমাদের ইমেজ এবং ইমেজগুলো আমরা কি করে দিব, পাস করে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করব, আপলোড দেম টু ক্লাউডিনারি। তাহলে আমরা ইমেজটা চেক করলাম আছে নাকি, এবং যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা এটাকে পাস করে দিব। আচ্ছা এরপর আমরা কি করব, আমরা এটা আমাদের 5 নাম্বার স্টেপ, এটা আমাদের 5 নাম্বার স্টেপ, এখন আমাদের 6 নাম্বার স্টেপ। এখন বিষয়টা কি হইতে পারে যে ক্লাউডিনারির মধ্যে যখন আমি আপলোড করছি, ক্লাউডিনারির মধ্যে তো আপলোড নাও হইতে পারে, ঠিক না। তাহলে আমি এটা চেক করবো যে ক্লাউডিনারির মধ্যে আপলোড হওয়ার পর মানে আমাকেও কি করবে, আমি কি বলছিলাম যে ক্লাউডিনারি থেকে আপলোড হওয়ার পর যদি আপলোডটা সাকসেসফুল হয় তাহলে আমাকেও কি করবে, একটা ইউআরএল রিটার্ন করবে। আমরা কি করছিলাম যে একজন ইউজার যখন একটা ইমেজ পাঠাবে, ইমেজটাকে আমরা ক্লাউডিনারির মধ্যে আপলোড করব এবং ক্লাউডিনারি থেকে আমরা ওই ইমেজের ইউআরএলটা নিয়ে ফেলবো এবং ওই ইউআরএলটাকে দিয়ে আমরা কি করব, ওই ইমেজটাকে অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারলাম বিষয়টা। তাহলে আমি কি করব, আমি চেক করব যে চেক ইফ ইমেজেস আপলোড টু ক্লাউডিনারি সাকসেসফুলি, যে আমি চেক করবো এটা সাকসেসফুলি কি আমাদের আপলোড হয়েছে নাকি। আচ্ছা তাহলে এটা আমাদের 6 নাম্বার স্টেপ। এরপর আমাদের 7 নাম্বার স্টেপ কি, আমাদের 7 নাম্বার স্টেপ হইতে পারে হচ্ছে কি আমাদের সব কিছু কাজ শেষ, কিন্তু আমরা চেক করলাম হচ্ছে কি ইউজারের সব কিছু ডিটেলস দিছে নাকি, ক্লাউডিনারির মধ্যে আপলোড করলাম এবং ক্লাউডিনারি থেকে আপলোড করার পর আমি চেক করে ফেলছি যে ঠিকঠাক আপলোড করতে পারছে নাকি। এখন আমি কি করব, আমার ডাটাবেজের মধ্যে আমরা সব কিছু কি করে দিব, স্টোর করে দিব। তাহলে আমরা কি করতে পারি এখন, ক্রিয়েট ইউজার অবজেক্ট, বা আমি বলতে পারি যে আমরা কি করতেছি, আমরা ইউজারের একটা এন্ট্রি ক্রিয়েট করতেছি। হ্যাঁ, ক্রিয়েট ইউজার এন্ট্রি ইন ডাটাবেস মানে কি আমাদের মঙ্গোডিবি। আমাদের মঙ্গোডিবি ডাটাবেসের মধ্যে কি করব, আমরা যে ডিটেলসগুলো পাইলাম ওই ডিটেলসগুলোকে আমরা কি করে দিব, আপলোড করে দিব। এতটুকু কাজ, সবটা কথা। এরপর আমরা কিন্তু আমাদের একটা ডাবল চেক করব। ডাবল চেকটা কি করব, ডাবল চেকটা করব হচ্ছে কি যে আমরা আপলোড করছি, ভালো কথা। এখন আপলোডটা নাও তো হইতে পারে কারণ অ্যাসিনক্রনাস অপারেশন, কারণ আমরা ক্লাউডের মধ্যে আমরা কি আমাদের ডাটাবেজের মধ্যে আপলোড করতেছি, তাহলে আপলোডটা নাও তো হইতে পারে। তাহলে আমি আবার চেক করব যে যে আমি কি করব, যে আমাদের ইউজারের যেই আমরা যেটা আপলোড করলাম এই আপলোডটা আমাদের ঠিকঠাকভাবে হয়েছে নাকি। তাহলে চেক ফর ইউজার ক্রিয়েশন, অর্থাৎ আমি যে এটা ক্রিয়েট করছি এই ইউজার ক্রিয়েশনটা ঠিকঠাক হয়েছে নাকি। তাহলে এত পর্যন্ত গেল। এরপর আমি কি করে দিব, আমরা একটা রেসপন্স পাঠিয়ে দিব। হ্যাঁ, আমরা
এতটুকু কাজ শেষ। তাহলে আমি কি রেজিস্ট্রেশন যে করলাম, রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়েছে নাকি হয় নাই, তাহলে আমাদের অবশ্যই একটা রেসপন্স পাঠিয়ে দিতে বলে দিতে হবে, ঠিক না? তাহলে আমরা কি করে দিব, এরপরে আমরা রিটার্ন এ রেসপন্স। তাহলে আমাদের কয়টা প্রসেসে আমরা কাজ করতেছি, আমরা 9টা প্রসেসে আমাদের রেজিস্ট্রেশনের যে কাজটা সেটা কিন্তু আমরা এখন করে দেখাবো আপনাকে, ঠিক আছে? ওকে, এরপর এখন একটা জিনিস দেখার চেষ্টা করি যে আমরা আসলে কীভাবে করে করতে পারি। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি, আমাদের প্রথম যে স্টেপটা আমরা যদি লিখি যে আমাদের এটা হচ্ছে কি আমাদের প্রথম স্টেপ, আমাদের প্রথম স্টেপটা আমরা একটু লিখি। তাহলে ফার্স্ট স্টেপ, তাহলে ফার্স্ট স্টেপের মধ্যে আমি কি বলছিলাম আপনাকে, আমরা আমাদের ইউজারের যে ইনফরমেশনটা আছে এটা আমরা ফ্রন্ট এন্ড থেকে নিব এবং ফ্রন্ট এন্ড থেকে আমরা এক্সট্র্যাক্ট করে ফেলবো, যে ইউজার ইনফরমেশন যেটা আছে সেটাকে আমরা এক্সট্র্যাক্ট করে ফেলবো। তাহলে আমরা কীভাবে করে এই কাজটা করতে পারি, আমরা কনস্ট্যান্ট আমরা কি কাকে কাকে নিব, আমরা ইউজারের কী কী ডিটেলস আছে, মানে একজন ইউজার কী কী ডিটেলস সেন্ড করবে, তাহলে আমরা এটা দেখার চেষ্টা করি যে ইউজার আসলে কী কী ডিটেলস সেন্ড করবে। সে ইউজার নেম সেন্ড করবে, সে ইমেল সেন্ড করবে, সে ফুল নেম সেন্ড করবে, তারপর সে প্রথম ক্ষেত্রে পাসওয়ার্ডও সেন্ড করবে। হ্যাঁ, তাহলে ইউজার যখন এটা সেন্ড করতেছে তাহলে আমরা কী করে ফেলি, ওইগুলোকে এক্সট্র্যাক্ট করে ফেলি। তাহলে ফুল নেমকে এক্সট্র্যাক্ট করলাম, তাহলে আমরা কোন জায়গা থেকে এক্সট্র্যাক্ট করছি, মানে আমাদের রিকোয়েস্ট যেটা আছে রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে ফেলতেছি। তাহলে আমরা কী করলাম, দেখেন রিকোয়েস্ট ডট বডির মধ্যে কী কী আছে, দেখেন ফুল নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, তারপর ইউজার নেম আছে। তাহলে আমি প্রত্যেকটা কী করছি, প্রত্যেকটাকে এক্সট্র্যাক্ট করে আমি ফুল নেম মানে এখানের মধ্যে ভেরিয়েবলের মধ্যে আমি এখন স্টোর করব। তাহলে দেখেন আমার ফুল নেম রিকোয়েস্ট বডি থেকে আমি ফুল নেমটাকে কি এক্সট্র্যাক্ট করলাম, এরপর আমি এক্সট্র্যাক্ট করবো হচ্ছে কি ইমেলকে, এরপর আমি এক্সট্র্যাক্ট করবো হচ্ছে কি আমাদের ইউজার নেমকে, এরপর আমি এক্সট্র্যাক্ট করবো হচ্ছে কাকে, আমাদের পাসওয়ার্ড যেটা ইউজার দিছে পাসওয়ার্ডটাকে আমরা এক্সট্র্যাক্ট করে ফেললাম। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপের কিন্তু কাজটা শেষ। এরপর আমরা কি করতে পারি, এরপর দেখেন ভ্যালিডেট ইউজার ইনফরমেশন, যে ইউজার ইনফরমেশন যেটা আছে সেটা আসলে এমটি নাকি, ঠিক আছে? তাহলে আমরা এটা কেমনে চেক করতে পারি, ইফ এলস কন্ডিশন দিয়ে আমরা কি চেক করতে পারি যে আমাদের প্রত্যেকটা অর্থাৎ ফুল নেম আমি কি দিব, আমরা দিতে পারি হচ্ছে কি ইফ যে ফুল নেম যেটা আছে এই ফুল নেম সেটা কি আমাদের কি এমটি নাকি, এমটি স্ট্রিং নাকি। তাহলে আমি প্রথমে চেক করব, যদি এমটি স্ট্রিং যদি হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা রিটার্ন করে দিব একটা এপিআই ইরর। কি আমরা যে এপিআই ইরর উপরে যে কাজটা করছি যে ইপিআই ইরর, এই এপিআই ইরর যে ক্লাসটা আছে সেটাকে ইউজ করে আমরা কি করে দিব, একটা রেসপন্স পাঠিয়ে দিব যে একটা ইরর আসছে। তো দেখুন আমরা কিন্তু এই ইফের কাজটা অর্থাৎ এই কন্ডিশনের কাজটা কিন্তু আমার কি ফুল নেমের জন্য করতে হবে, ইমেলের জন্য করতে হবে, ইউজার নেমের জন্য করতে হবে, পাসওয়ার্ডের জন্য করতে হবে। তো আমি চাচ্ছি হচ্ছে কি একটু প্রফেশনাল ওয়েতে কাজটা করার জন্য আর কি, অর্থাৎ আমি এক লাইনেই আমি সব কাজটা করে ফেলতে চাচ্ছি। তাহলে আমি যদি এক লাইনে সব কাজটা যদি করতে চাই তাহলে আমি কীভাবে করতে পারি, ইজি, তুলনামূলক ইজি। তাহলে আমরা কী করতেছি আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি কী করলাম এখানে, যে আমরা ফুল নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এই তিনটাকে একটা অ্যারের মধ্যে রাখছি এবং এই অ্যারের মধ্যে আমরা কী করতেছি যে এই অ্যারেটাকে আমরা ট্রাভার্স করতেছি এবং ট্রাভার্স করতেছি হচ্ছে কি যে আমার ফুল নেমটা প্রথমে কি গেল, আমার ফিল্ডের মধ্যে এখন কি আসলো, ফুল নেমটা আসলো এবং এই ফুল নেম যেটা আছে আমরা এটাকে ট্রিম করার পর আমি চেক করতে হচ্ছে কি যে এটা আসলে এমটি নাকি। যদি এমটি হয় তাহলে আমাকে কি করবে, আমাকে ও বলে দিবে হচ্ছে কি যদি এমটি হয় তাহলে আমাকে এই ইফ কন্ডিশনে ট্রু হয়ে যাবে। কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা কি করলাম, আমরা ফুল নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড আমি সবগুলোকে একটা অ্যারের মধ্যে রাখলাম এবং আমি এই অ্যারেটাকে ট্রাভার্স করতেছি এবং ট্রাভার্স করার সময় আমি কি বলতেছি যে যদি আমাদের এই ফিল্ডের মধ্যে কি যাবে, প্রত্যেকটা জিনিস যাবে, এটা ফুল নেম যাবে, ইমেল যাবে, ইউজার নেম যাবে, পাসওয়ার্ড যাবে, প্রত্যেকটা যাবে এবং যাওয়ার পর আমি কি চেক করতেছি যে যদি কোনো একটা এমটি যদি হয় তাহলে আমার ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। যদি এমটি হয় তাহলে আমরা কি করব, আমরা একটা ইরর কিন্তু কি করে দিব, থ্রো করে দিব, ঠিক আছে? তাহলে আমরা কি করবো এই জায়গার মধ্যে আমরা আরও একটা ইরর থ্রো করে দিই, থ্রো নিউ এপিআই ইরর এবং এপিআই ইররের মধ্যে আমরা কি করব, আমরা বলে দিব হচ্ছে এটা প্রথমে একটা স্ট্যাটাস কোড কিন্তু আমার পাস করতে হবে। তাহলে আমরা জানি হচ্ছে কি এটা সমস্যাটা কার, স্ট্যাটাস কোড আমরা কি জানি যে যদি ইউজারে কোনো সমস্যা করে, মানে ইউজারের যদি কোনো রকম ইনফরমেশন দিতে ভুল করে তাহলে আমরা কি করি 400 থেকে 400 থেকে 500-এর ভিতরে আমরা স্ট্যাটাস কোডগুলো দিই। তাহলে এখানে আপনার ইচ্ছা আপনি আসলে কি স্ট্যাটাস কোড আপনি সেন্ড করতে চাচ্ছেন। আমি সেন্ড করতে চাচ্ছি 400 এবং আপনি বলবেন হচ্ছে কি যে অল ফিল্ডস আর রিকোয়ার্ড, অর্থাৎ ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড সবগুলো কিন্তু কি আপনার রিকোয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা জিনিস দরকার রেজিস্ট্রেশন করার জন্য। আচ্ছা, তো এখন এই জিনিসটা যদি সত্য না হয় এর মানে কি প্রত্যেকটা ফিল্ড কিন্তু কি ঠিকঠাকভাবে কি
সেন্ড করা হয়েছে ইউজার দ্বারা। তাহলে এতটুকু কাজ শেষ। আচ্ছা, এরপর আমরা কি করছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ গেল। আমাদের সেকেন্ড স্টেপ গেল। আচ্ছা, খুব ভালো কথা। এখন সেকেন্ড স্টেপ যাওয়ার পর আমরা কি করব, আমরা চেক করব যে আমাদের এই ইউজার নেম, আমরা জানি হচ্ছে কি ইউজার নেমটা ইউনিক। আমরা চেক করবো যে এই ইউজার নেম দ্বারা কোনো আমার ডাটাবেসের মধ্যে কোনো এক্সিস্টিং কোনো ইউজার আছে নাকি। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমাদের চেক করতে হবে। তাহলে আমাদের থার্ড স্টেপ হচ্ছে এখন এটা। তাহলে আমার ডাটাবেস থেকে কিন্তু চেক করতে হবে এই জিনিসটা। তাহলে ডাটাবেস থেকে যদি আমি চেক করতে চাই, আমার কাকে লাগবে? আমার দেখেন আমাদের যে মডেল ক্লাসটা আমরা এখানে যে ক্রিয়েট করছি, এই ইউজার মডেল ডট জেএস, আমার কিন্তু ওইটার হেল্প লাগবে। ওইটা কি ইউজ করে আমরা কি করতে পারি? ওইটা কি ইউজ করেই তো কি আমার ওইটার দ্বারা আমার মডেল ক্লাসের মধ্যে আমরা কি স্কিমা ডিফাইন করছি, এবং স্কিমা ডিফাইন করার সাথে সাথে কি করলাম আমরা আমাদের মঙ্গোডিবির সাথে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার এই মডেল ক্লাসটা কিন্তু লাগবে। তাহলে আমরা কি করব, ইম্পোর্ট। এবং ইম্পোর্ট কাকে করব? ইম্পোর্ট করবো হচ্ছে কি আমাদের ইউজারকে। হ্যাঁ, দেখেন আপনি যদি এটা দেখার চেষ্টা করেন যে ইউজার মডেল ডট জেএস এর মধ্যে কি করতেছি, ও কিন্তু এক্সপোর্ট করছে কাকে? ইউজারকে। এই নামে কিন্তু ও এক্সপোর্ট করছে। তাহলে আপনার কি করতে হবে, এই নামে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ফ্রম কোন জায়গা থেকে? আপনি কোন জায়গা থেকে ইম্পোর্ট করবেন? আপনি আপনার মডেলস যে ক্লাসটা ছিল, মডেল যেই ফোল্ডারটা ছিল, এই ফোল্ডারটার মধ্যে আপনার ইউজার মডেল ডট জেএস যে ফাইলটা আছে, ওইটা থেকে আপনি কি করবেন, ইউজারটাকে ইম্পোর্ট করে ফেললেন। ঠিক আছে, এখন ইউজারটাকে আমি যখন যেহেতু ইম্পোর্ট করছেন, তখন আমি এখন কি করতে পারেন, আপনি এখন চেক করতে পারেন যে আপনার এই ইউজার নেম দিয়ে কোনো এক্সিস্টিং ডাটাবেসের মধ্যে ইউজার আছে নাকি। তাহলে আপনি যদি এটা চেক করতে চান, তাহলে আপনি কীভাবে চেক করবেন? আপনি চেক করবেন হচ্ছে এভাবে করে যে আপনি প্রথমে একটা, যেটা আপনি ডাটাবেসের মধ্যে চেক করতেছেন, তাহলে এটা একটা কি অ্যাসিনক্রনাস অপারেশন। তাহলে আপনি বলবেন যে অ্যাওয়েট ইউজার, বলতেছে হচ্ছে কি ইউজার যেটা আপনি কি করলেন এখান থেকে কি যেটা ইম্পোর্ট করছেন ইউজার, আমি বলতেছেন হচ্ছে কি ইউজার যে ডাটাবেসের মধ্যে যে টেবলটা আছে, হ্যাঁ ইউজার নামে যে টেবলটা আছে, আপনি কি করতে যাচ্ছেন, আপনি ইউজার নেমের এটা যেটা আছে সেটার মধ্যে আপনি কি করতে চান, যে একটা ফাইন্ড করতে চাচ্ছেন, যে ফাইন্ড ওয়ান। আপনি চেক করতে চাচ্ছেন যে যে আপনার কাছে যে এই নামের, এই ইউজার নেমের নামের কোনো কি আছে নাকি, কোনো এক্সিস্টিং ইউজার আছে নাকি। তাহলে আপনি দুইটা দিয়ে একসাথে, আপনি চাইলে দুইটা একসাথে চেক করতে পারেন যে আপনি চেক করতে চাচ্ছেন হচ্ছে কি, আপনি চেক করতে চাচ্ছেন হচ্ছে কি যে এই ইউজার নেম এবং এই ইমেল যেটা ইউজারে পাস করছে, ওই দুইটা নাম দিয়ে একসাথে আমি চেক করতে চাচ্ছেন আর কি, কোনো ইউজার আছে নাকি অলরেডি। তাহলে আমি যদি চেক করতে চান, তাহলে এই ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে কি আমরা এভাবে করব। অর এটার মধ্যে কি দিব, যে আমরা বলতেছি হচ্ছে কি যে আপনি এভাবে করে চেক করবেন যে ইউজার নেম যেটা এখানে সেন্ড করছে এবং ইমেল। তাহলে এই কাজটা আসলে কি করলো, এখানের মধ্যে কি চেক করতেছেন, আপনি বলতেছেন আপনার ইউজার যে টেবলটা আছে, তাহলে ইউজার স্কিমা যেটা আছে সেটার মধ্যে আপনি চেক করতেছেন হচ্ছে কি যে ইউজার নেম এবং ইমেল, এই দুইটা ইউজার নেম এবং ইমেল এই দুইটা যেহেতু ইউনিক, তাহলে আপনি এই দুইটা দিয়ে আপনি কি করতে চাচ্ছেন, আপনি চেক করে ফেললেন যে আছে নাকি নাই। তাহলে যদি থাকে, তাহলে আমি এটা যে জিনিসটা রেসপন্সটা যেটা পাঠাবে, তাহলে আপনি কি করবেন, কনস্ট্যান্ট এক্সিস্টেড ইউজার, হ্যাঁ যদি থাকে তাহলে আমার এক্সিস্টেড ইউজারের মধ্যে কি রেসপন্সটা চলে আসবে। তাহলে আমি এখন চেক করব যে দেখেন এই জিনিসটা আমাকে কি রিটার্ন করবে, আমাকে রিটার্ন করবে ট্রু বা ফলস, ঠিক না। যে একজন ইউজার যদি কি থাকে, তাহলে আমাকে কি ওই এক্সিস্টেড ইউজারের মধ্যে কি ওই রেসপন্সটা পাঠিয়ে দিবে যে আছে। যদি না থাকে তাহলে আমাকে কি করবে, বলবে তো হচ্ছে কি ফলস, রেসপন্স পাঠিয়ে দিবে। তাহলে আমি এখন চেক করব যে ইফ আমার এক্সিস্টেড যে ইউজারটা, এই ইউজারটা আছে নাকি। তাহলে যদি থাকে, তাহলে আমি কি করব, এই ক্ষেত্রেও আমি কি করব, একটা কি একটা ইরর থ্রো করব, থ্রো নিউ এপিআই ইরর, এবং আমি বলে দিব হচ্ছে কি এই ক্ষেত্রে ইউজার অলরেডি এক্সিস্ট। তাহলে আমাকে অলরেডি করে দিল এটা। তাহলে আমি এখন আরেকটা কি স্ট্যাটাস কোড আরেকটা দিই, তাহলে আমরা যেটা ইচ্ছা, আমি 405, আপনার যেটা ইচ্ছা দিতে পারেন। তাহলে এখন দেখুন আমরা যে স্ট্যাটাস কোডটা সেন্ড করছি সেটা হচ্ছে কি 405। তাহলে একটা বিষয় দেখার চেষ্টা করেন যে আপনি যখন কোনো একটা কোম্পানির মধ্যে যখন কাজ করবেন, তখন কিন্তু কি কি ইরর আসলে, কোন ধরনের ইরর আসলে কি ধরনের স্ট্যাটাস কোড দেখাইতে হবে, সেটা কিন্তু আমরা একটা লিস্ট করা থাকবে। যে এই ক্ষেত্রে যেহেতু আমরা এখন কোনো লিস্ট নাই, সেজন্য আপনি আপনার নিজের মতো করে কি একটা স্ট্যাটাস কোড দিয়ে দিলেন। আচ্ছা, তাহলে আমার এতটুকু পর্যন্ত কাজ শেষ। এখন আমরা আমাদের যে 4র্থ নম্বর যে স্টেপে আছে, যে আমরা দেখব যে আমাদের ইমেজ যেটা, অর্থাৎ একজন ইউজার যখন ইমেজটা পাঠাইছে, পাঠানোর পর আমরা মাল্টার মিডলওয়্যারকে ইউজ করে আমরা কি করলাম, সেটাকে আমার কোন জায়গায় রাখছি, আমার লোকাল স্টোরেজের মধ্যে রাখছি।
এবং লোকাল স্টোরেজ থেকে আমরা কি করতেছি, আমি তো আপনাকে একটু আগেই বলেছিলাম যে মালটার কি করে আমাকে ওই লোকাল স্টোরেজ অর্থাৎ যে লোকাল আপনার ফাইল জায়গা মানে ডিস্ক স্টোরেজ যেটা আছে যেটার মধ্যে আপনি রাখছেন সেটার পার্টটা আপনাকে কি করে দিবে, আপনাকে দিয়ে দিবে, ঠিক না। এখন এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে আমরা একটা অ্যাভেটার পাঠাচ্ছিলাম এবং একটা কাভার ইমেজ পাঠাচ্ছিলাম, ঠিক না। তো এখন আমরা চেক করব যে আসলে আমার ঠিকঠাকভাবে আমার অ্যাভেটারটা আসলো নাকি, ঠিকঠাকভাবে আমার কাভার ইমেজটা আসলো নাকি। এখন এই ক্ষেত্রে আমি আপনাকে বিষয়গুলো বোঝানোর জন্য আমি আমার এই ইউজার যে মডেলটা আছে এই ইউজার মডেলটার মধ্যে আমি কিছু চেঞ্জেস করেছি এখানে। তো চেঞ্জেসটা একটু দেখার চেষ্টা করেন। আমাদের যে অ্যাভেটার যেটা ছিল এই অ্যাভেটারটার এখানে এই ফিল্ডটা রিকোয়ার্ড ছিল না, কিন্তু আমি এই ক্ষেত্রে কী করে দিছি, রিকোয়ার করে দিছি। কিন্তু আমার কাভার ইমেজ যেটা আছে এই কাভার ইমেজটা কিন্তু কি, এই কাভার ইমেজটা কিন্তু মানে রিকোয়ার্ড না, অর্থাৎ একজন ইউজার আছে, এটা রিকোয়ার্ড না মানে কি, একজন ইউজার আছে সে কাভার ইমেজ আপলোড করতেও পারে নাও করতে পারে, কিন্তু ইউজার কাছে অবশ্যই অ্যাভেটারটা কিন্তু কি করতে হবে, আপলোড কিন্তু করতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক বিষয়। তো আমরা বুঝতে পারলাম। তো আমরা কেন এই কাজটা করছি, আমি আপনাকে এই কনসেপ্টটা মানে এই বিষয়টা আপনাকে দুভাবে দেখানোর চেষ্টা করছি যে যদি একজন ইউজার যদি আপলোড করে মানে যদি রিকোয়ার ফিল্ড হয় তখন এটাকে কীভাবে করে হ্যান্ডেল করতে হবে, যদি রিকোয়ার ফিল্ড না হয় তাহলে আমার কীভাবে করে কী করতে হবে, হ্যান্ডেল করতে হবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম আশা করি। এরপর আমরা কি করব, আমরা আমাদের প্রসেসটা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের 4 নাম্বার স্টেপের মধ্যে আমরা প্রথমেই দেখব হচ্ছে কি যে যে অ্যাভারেজটা এই অ্যাভারেজটা আসলে আছে নাকি। তাহলে এই অ্যাভারেজটা যদি আমি চেক করতে চাই তাহলে আমরা কীভাবে চেক করতে পারি। এই ক্ষেত্রে আপনি একটু দেখেন যে আপনার লোকাল স্টোরেজ থেকে মালটার পার্টটা পাঠাইছে, তাহলে আমি পার্টটা পাবো কোন জায়গায়, পার্টটা পাবো হচ্ছে এভাবে করে যে আমাদের যে রিকোয়েস্ট যেটা আছে এই রিকোয়েস্টের মধ্যে মানে রিকোয়েস্ট যেটা আমাদের কি এই জায়গা থেকে আমরা অ্যাকসেপ্ট করছি, দেখছেন এখানে রিকোয়েস্ট যেটা আমরা অ্যাকসেপ্ট করছি এই রিকোয়েস্টের মধ্যে আমাদের একটা কি থাকবে, একটা ফাইল নামের একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে, ফাইলস। এবং যদি মালটার যদি কি করে আপনাকে ওই পার্টটা যদি পাঠাই তখন এই রিকোয়েস্ট ডট ফাইল যেটা আছে সেটা এক্সিস্ট করবে, যদি না পাঠাই তাহলে কিন্তু রিকোয়েস্ট ডট ফাইল যেটা আছে সেটা কিন্তু এক্সিস্ট করবে না, ঠিক আছে। তাহলে এটা হয়তো এটা না লেবেলও হইতে পারে, এটা নাও থাকতে পারে, থাকতেও পারে, তাহলে আমরা কি বলছি এটা না লেবেলও হইতে পারে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি হচ্ছে কি যে অ্যাভেটার যেটা আছে, তো আমরা এখন কি দেখব যে যদি আমাকে পার্টটা যদি থাকে অর্থাৎ অ্যাভেটার যেটা আছে এই অ্যাভেটারটা যদি পাঠাই তখন আমি কি এই জিনিসটা আমি কোন জায়গায় পাবো, আমি পাবো হচ্ছে অ্যাভেটার। এই জায়গায় আমি অ্যাভেটারটা পাবো। এবং অ্যাভেটারটা পাওয়ার পর আমি কি করব, দেখেন একটা খুব ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করি যে রিকোয়েস্ট ডট ফাইলস এবং ডট ফাইলসের মধ্যে আমরা কি পাচ্ছি, কাকে পাচ্ছি, আমাদের অ্যাভেটারটা পাচ্ছি। কখন পাবো, যদি মালটার আপনাকে কি পার্টটা পাঠাই। এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে অ্যাভেটার যেটা আছে এই অ্যাভেটারটার পাথ যেটা আছে এই পাথটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে পাথটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কীভাবে করবো, এই ক্ষেত্রে এই ওয়েটা হচ্ছে কি যে আপনার রিকোয়েস্ট ডট ফাইল ডট অ্যাভেটার সেটা একটা অ্যারে রিটার্ন করে। এবং আমি চাচ্ছি হচ্ছে কি ওই অ্যারেটার 0th নাম্বার যে ইন্ডেক্সটা ওই ইন্ডেক্সটার মধ্যে আমি যাব এবং ইন্ডেক্সটা যাওয়ার পর আমি কাকে খুঁজবো, পাথকে খুঁজবো। অর্থাৎ আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি ওই পার্টটাকে যদি অ্যাক্সেস করতে চান তাহলে আপনি কি করবেন, রিকোয়েস্ট ডট ফাইলসের মধ্যে যাবেন এবং ফাইলসের মধ্যে যাওয়ার পর আপনি কি করবেন, আপনি অ্যাভেটারের 0th নাম্বার ইন্ডেক্সে যাবেন এবং 0th নাম্বার ইন্ডেক্সে যাওয়ার পর আপনি ওই পার্টটাকে অ্যাক্সেস করবেন, ঠিক আছে। আচ্ছা, এবং আমি আপনাকে এই বিষয়গুলো যখন আমি টেস্ট করব তখন আরও বেশি ডিটেলসে জিনিসটা দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা ওই পাথ যেটা আছে এই পাথটাকে আমরা স্টোর করে ফেলি। তাহলে অ্যাভেটার লোকাল পাথের মধ্যে আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম অ্যাভেটার লোকাল পাথ, সেটার মধ্যে কি আমাদের এই অ্যাভেটার যেটা যদি মালটা যদি আমাকে রিটার্ন করে পাথটা তাহলে আমি এটাকে কী করে ফেললাম, আমি কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে কী করে ফেলছি, স্টোর করে ফেলছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ। আচ্ছা, এরপর কি কাজ হবে, এরপর আমরা চেক করতে পারি হচ্ছে কি যে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করছিলাম, আমরা অ্যাভেটার যেটা আছে সেটা কিন্তু আমরা রিকোয়ার করছিলাম, অর্থাৎ এটা অবশ্যই মানে আমার যে ইউজার আছে সেটা অবশ্যই আপলোড করবে। কিন্তু আপনার যদি বিষয়টা দেখেন আমার কাভার ইমেজ যেটা আছে কাভার ইমেজটা কিন্তু আপলোড নাও করতে পারে, সেজন্য আমি আগে চেক করব যে কাভার ইমেজটা আপলোড করছে। যদি চেক করে তাহলে আমি এটা একটা পাতের মধ্যে রাখবো, বুঝতেছি ব্যাপারটা। তাহলে বিষয়টা আমি দুভাবে হ্যান্ডেল করে দেখাচ্ছি আপনাকে।
আপনার যদি রিকোয়ার ফিল্ড না হয় তাহলে কীভাবে হ্যান্ডেল করতে হবে, যদি রিকোয়ার ফিল্ড হয় তাহলে আমার কীভাবে হ্যান্ডেল করতে হবে। তাহলে আমি এখন চেক করতেছি যে ইফ ইফ যে আমার রিকোয়েস্ট যেটা আছে, রিকোয়েস্টের মধ্যে যদি আমার ফাইল যেটা আছে, এই ফাইলস সেটা যদি আমার এক্সিস্ট করে এবং এবং আমার রিকোয়েস্ট ডট ফাইলস, এই ফাইলসের মধ্যে যদি আমার কাভার ইমেজ যেটা আছে, যদি কাভার ইমেজ নামে যদি কোনো কি থাকে, আমরা কোনো রকম যদি একটা অবজেক্ট পাই, অর্থাৎ যদি কাভার ইমেজ যদি কেউ সেন্ড করে, তাহলে আমি রিকোয়েস্ট ডট ফাইলস দেওয়ার পর আমি ওই কাভার ইমেজটাকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এখন দেখেন এই রিকোয়েস্ট ডট ফাইলস অ্যাভেটার সেটা একটা কি, এতটুকু অংশ কি, এতটুকু অংশ হচ্ছে একটা কি অ্যারে। এখন এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে কি, এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি কি পাবো, আমি পাথকে পাবো। তাহলে আমাদের যেটা কাঙ্ক্ষিত পাথ, তাহলে আমি এখন চেক করব যে আমাদের এই এতটুকু জিনিস আমরা কি জানি, এই এতটুকু জিনিসটা কিন্তু একটা অ্যারে। এখন এই অ্যারে যেটা আছে, এই অ্যারেটার যদি আমি দেখি যে লেন্থ, এই অ্যারেটার যদি লেন্থ যদি কি হয়, এই অ্যারেটার লেন্থ যদি কি 0 থেকে বড় হয়, এর মানে কি আপনার পাথটা আসলে মানে কাভার ইমেজের পাথটা কিন্তু আছে, অর্থাৎ ইউজার কাভার ইমেজটাও কি করছে, আপলোড করছে। তাহলে যদি থাকে তাহলে আমি কি করব, আমি একটা কি ভেরিয়েবল এখানে উপরে ক্রিয়েট করে ফেলি। তাহলে আমি এটা কি করলাম, আমি ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে যে কাভার ইমেজ লোকাল পাথ নামের একটা কি ভেরিয়েবল আমরা কি করলাম, ক্রিয়েট করে রাখলাম উপরে। তো এরপর আমরা কি করতে চাচ্ছি যে যদি থাকে কাভার ইমেজটা যদি আপলোড করা হয়, তখন আমি কি করব, এই কাভার ইমেজ লোকাল পাথ যেটা আছে সেটার মধ্যে আমরা কি করব, আমাদের রিকোয়েস্ট, অর্থাৎ এইখানে আমি যে কাজটা করছি এই কাজের মতো আমরা এই কাভার ইমেজ পাথটাকে কি করে ফেলবো, এইখানের মধ্যে স্টোর করে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি কি করবো, এখন এখানে এই জায়গায় অ্যাভাটারের জায়গায় এখানে হয়ে যাবে হচ্ছে কি আমাদের কাভার ইমেজ। ঠিক আছে, তো বুঝতে পারলাম আশা করি। ওকে, এখন আমি চেক করব যে একটা বিষয় খেয়াল করেন, আমাদের কাভার মানে আমাদের অ্যাভাটার যেটা লোকাল পাথ আছে, এখানে একটু চেঞ্জেস করতে হবে। অ্যাভাটার যেটা লোকাল পাথ আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে, যদি না থাকে তাহলে এটা কিন্তু সমস্যা, কারণ আমি বলছি এটা রিকোয়ার ফিল্ড, এটা অবশ্যই থাকতেই হবে। তাহলে থাকতে যদি হয় তাহলে আমার এটা অবশ্যই চেকও করতে হবে। আচ্ছা, তাহলে চেক করবো, সেই কাজটা আমরা একটু পরে করতে পারি চেকটা, অথবা আপনি চাইলে এখানে এই জায়গায় করতে পারেন যে আপনার অ্যাভাটার যে লোকাল পাথ সেটা যদি কি না করে, এক্সিস্ট যদি না করে, হ্যাঁ, যদি এটা যদি এক্সিস্ট না করে, তখন আপনি কি করে দিবেন, আপনি একটা ফলস রিটার্ন করে দিবেন বা একটা এপিআই ইরর থ্রো করে দিবেন। তাহলে আপনি কি করবেন, নিউ উপরে আমরা যেভাবে করে এপিআই ইরর থ্রো করছি আমরা ওইভাবে করে আমরা একটা এপিআই ইরর থ্রো করি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে ইররটা কিন্তু কি আমার ইউজারের ইরর না, ইউজার কিন্তু কি আমাদের অ্যাভাটার যেটা আছে সেটা কিন্তু ও আপলোড করছে। এখন এই ইররটা কার, ইররটা হচ্ছে আমাদের সার্ভারের, ঠিক না? বা আমি এটা যদি বলি এটা কিন্তু আমার ইউজারের ইরর হইতে পারে, যে ইউজার যদি কি অ্যাভাটার আপলোড না করে তাহলে তো অবশ্যই লোকাল পার্টটা থাকবে না। তাহলে আমি চাইলে এটা কি করতে পারি, স্ট্যাটাস কোডটা কি দিতে পারি, 405 দিতে পারি বা 400 দিতে পারি, আপনার ইচ্ছা। 400 দিলাম। তাহলে এরপর কি করব, আমরা এখানে লিখে দিব হচ্ছে কি অ্যাভাটার নট ফাউন্ড, সামথিং এরকম কিছু একটা এরর আমরা দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা কি করব আমাকে বলেন, আমরা অ্যাভাটার লোকাল পার্টটাও পেয়ে গেলাম এবং আমাদের কাভার ইমেজের লোকাল পার্টটাও পেয়ে গেলাম। মানে আমি কি করব, এরপরে কাজ কি আমরা কিন্তু উপরে লিখে রাখছি, এরপরে আমাদের কাজ হচ্ছে কি আমরা আমাদের এই জিনিসগুলোকে আমার কি ক্লাউডিনের মধ্যে কি করে দিতে হবে, আপলোড করতে হবে। তাহলে আমরা যদি ক্লাউডিনের মধ্যে যদি আপলোড করতে চাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কাজ। স্ট্রেট ফরওয়ার্ড কাজ দেখেন, আমরা কিন্তু আগে থেকেই ক্লাউডিনারির মধ্যে যদি কোনো কিছু যদি সেন্ড করতে হয়, কোনো লোকাল ফাইল পাথ যদি থাকে, আমরা আগে থেকে কিন্তু একটা ফাংশন কিন্তু ক্রিয়েট করে রাখছি। এখন আগে থেকে যদি কোনো একটা ফাংশন ক্রিয়েট করা আছে, দেখেন তো আমাদের লোকাল ফাইল পাথ যদি আমি পাই, তখন সেটা কি করে, সেটা আমার ক্লাউডিনারে কি করে দেয়, ক্লাউডিনারের মধ্যে আপলোড করে দেয়। অর্থাৎ এই ফাংশনটা আমি কল করি, এই ফাংশনটা কি করবে, লোকাল ফাইল পাথটাকে কি প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করবে এবং সেটাকে ক্লাউডিনারের মধ্যে কি করে দিবে, আপলোড করে দিবে। তাহলে আমরা সেম কাজটা করি। আমরা ইউজার ডট কন্ট্রোলারের মধ্যে আমরা কি করব, আমরা আমাদের এই ফাংশনটাকে কল করব। তাহলে আপলোড অন ক্লাউডিনারি, এবং এখানের মধ্যে কাকে আপলোড করব, প্রথমে আমার অ্যাভাটারের লোকাল পার্ট যেটা আছে সেটাকে আপলোড করব।
তাহলে অ্যাভেটার লোকাল পাথটাকে আমরা আপলোড করে দিলাম এবং এরপর কাকে আপলোড করব আমাদের অ্যাওয়েট কাভার ইমেজ লোকাল পাথ সেটাকে আমরা আপলোড করে দিলাম ওকে এবং আপলোড করার পর যে রেসপন্সটা আমাকে পাঠাবে এই রেসপন্সটাকে কি করলাম আমরা সেভ করলাম অ্যাভেটার এই রেসপন্সটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম আমরা অ্যাকসেপ্ট করলাম তাহলে এটা হচ্ছে কি আমার কাভার ইমেজ কাভার ইমেজ ওকে এখন একটা বিষয় কি দেখেন আমাদের ক্লাউডিনের মধ্যে আমার ইমেজটা আপলোড নাও হইতে পারে তাহলে এই ক্ষেত্রে আমি সেম কাজটা এখন আবার চেক করব মানে এখানে আমি যেভাবে চেক করলাম সেটা আমরা কি বারবার চেক করতেছি যে আসলে আমার ঠিকঠাকভাবে কি আমার আপলোড হচ্ছে নাকি তাহলে এই ক্ষেত্রে আমি চেক করবো হচ্ছে কি যে আমাদের এই অ্যাভেটার যেটা আছে এই অ্যাভেটারটা আমি আসলে ঠিকঠাক পাইছি নাকি রেসপন্স হিসেবে আমি অ্যাভেটারটা পাইছি নাকি তাহলে আমি এরপরে যদি না পাই তাহলে আমি বলবো হচ্ছে কি যে এপিআই এরর ঠিক আছে এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম ওকে এরপর আমরা কি করতে পারি তাহলে আমাদের সব কিছু পেয়ে গেলাম আমরা অ্যাভেটারটাকেও পেয়ে গেলাম আমাদের উপর থেকে কি আমাদের ফাইল নেম ফুল নেম ইমেল ইউজার নেম পাসওয়ার্ড সবগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম কারণ আমরা কি করব আমরা এখন আমাদের ইউজার যেটা আছে আমরা আমাদের মঙ্গডিবির মধ্যে যে ইউজার নামের যেই টেবলটা ক্রিয়েট করছি হ্যাঁ যে স্কিমাটা ক্রিয়েট করছি এখন এই স্কিমাটার মধ্যে আমরা কি করে দিব আমাদের এই ফাইল যেটা আছে মানে আমরা এখানে যে ইউজার থেকে যে ইনফরমেশনগুলো আমরা পাইলাম সেগুলোকে আমরা কি করে দিব অ্যাড করে দিব ঠিক আছে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি দেখেন এটা আমাদের কত নম্বর কাজ এই তো দেখেন যে আমরা এখন কি করব ইউজার অবজেক্ট আমরা একটা ইউজার অবজেক্ট ক্রিয়েট করব অর্থাৎ আমাদের ডিটেলসগুলোকে আমার ডাটাবেজের মধ্যে আপলোড করে দিব তাহলে ডাটাবেজের মধ্যে যদি আপলোড করতে চাই তাহলে অবশ্যই কি ডাটাবেস আছে হচ্ছে কি আমার অন্য একটা কন্টিনেন্টে হ্যাঁ অন্য একটা জায়গায় তাহলে আমার অবশ্যই কী করতে হবে এই কাজটাকে অ্যাওয়েট করতে হবে অ্যাসিনক্রনাস অপারেশন করতে হবে এবং আমরা কী করতে চাচ্ছি আমরা ইউজার যেটা আছে ইউজারটা কি ইউজারটা হচ্ছে আমরা কিছু যেটা বলছি ইউজার স্কিমা তাহলে আমি কি বলতে চাচ্ছি ইউজার স্কিমার মধ্যে আমি কি করতে চাচ্ছি আমি ক্রিয়েট করতে চাচ্ছি মানে ইউজার স্কিমার মধ্যে আমি কিছু ভ্যালু অ্যাড করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে এমন আচ্ছা তাহলে আমি কি গেট করব আমি প্রথমে আমার ফুল নেম অর্থাৎ দেখেন এই বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারেন যে ইউজার মডেল আমরা যে এখান থেকে যে আমাদের ইউজার যে স্কিমাটা ইউজার যে স্কিমাটা আমরা যেটা এক্সপোর্ট করছি আমরা কিন্তু ইউজার কন্ট্রোলারের মধ্যে উপরে দিয়ে কিন্তু আমরা কি করছিলাম আমরা ইউজার স্কিমা যেটা আছে মানে ইউজার যেটা স্কিমা আছে সেটাকে কিন্তু আমরা কি করছি ইম্পোর্ট করছি তাহলে আমরা এখন ওইটাকে কাজে লাগিয়ে আমরা কি করতেছি আমাদের দেখেন ইউজার মডেল যেটা আছে এখন ইউজার মডেলের মধ্যে কি ফিল্ড আছে ইউজার নেম আছে ইমেল আছে তারপর ফুল নেম আছে অ্যাভেটার আছে সবগুলো কিন্তু আছে এবং এখানে আমাদের একটা জিনিস দেখেন ইউজার নেম যেটা আছে ইউজার নেমটাকে আপনি লোয়ার কেসের মধ্যে কি করবেন কিন্তু আপলোড করবেন তাহলে আমরা মোটামুটি বিষয়গুলো বুঝতে পারতেছি এরপর আমরা কি করব এখন আমরা আমাদের ফুল নেম যেটা আছে আমাদের ফুল নেম যে ফিল্ডটা আছে এই ফিল্ডের মধ্যে আমি কি করব আমরা এইখানে যেই ফুল নেম যেটা আমরা কি করছি এক্সট্রাক্ট করছি এই ফুল নেমটাকে কি করে দিব পাস করে দিব হ্যাঁ তাহলে ফুল নেমটাকে আমরা কি করে দিলাম পাস করে দিলাম ওকে এরপর আমি কি পাস করব আমাদের ইমেল যেটা আমরা কি আমাদের ফিল্ড আছে এই ফিল্ডের মধ্যে আমরা কি করে দিব ইমেলটাকে পাস করে দিব ঠিক আছে ওকে এরপর আমি কি করব আমার পাসওয়ার্ড যেটা আছে আমার পাসওয়ার্ডটাকে কিন্তু পাস করে দিতে পারি তাহলে পাসওয়ার্ডটাকে কী করে দিলাম আমরা পাস করে দিলাম অর্থাৎ যেটা আমরা কি পাসওয়ার্ড ফিল্ড যেটা আমরা এক্সট্রাক্ট করছি অর্থাৎ ইউজার যেটা পাসওয়ার্ড পাঠাইছে সেটাকে আমরা কি করে দিচ্ছি আমাদের স্কিমার যে পাসওয়ার্ড হেডিং আছে ওইটার মধ্যে কী করে দিলাম পাসওয়ার্ড যে ফিল্ডটা আছে সেটার মধ্যে কী করে দিলাম অ্যাড করে দিলাম তাহলে পাসওয়ার্ডটাও কী করলাম অ্যাড করলাম এরপর আরেকটা আছে হচ্ছে ইউজার নেম তাহলে এখন ইউজার নেম যেটা আছে ইউজার নেমের মধ্যে আমরা কিছুক্ষণ আগে কী বলছিলাম যে ইউজার নেমের মধ্যে অবশ্যই কি ইউজার নেমটা লোয়ার কেস থাকতে হবে তো সেই জন্য আমরা কী করতে পারি আমরা যে ইউজার নেমটা কি আমার ইউজারে দিছে ওই ইউজার নেমটাকে নিলাম এবং ওই ইউজার নেমটাকে নেওয়ার পর আমি এটাকে কী করব আমি এটাকে লোয়ার কেস কনভার্ট করে দিব নিচে থেকে তাহলে টু লোয়ার কেস তাহলে আমি এভাবে করে ওই যে ইউজার নেমটাকে লোয়ার কেসে আমরা কনভার্ট করে দিলাম তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ এরপর এখন আমি যদি একটা বিষয় যদি বলার চেষ্টা করি দেখেন আমাদের ইউজার স্কিমার যেই পাসওয়ার্ড ফিল্ডটা আছে এবং এই আমি উপরে যেই পাসওয়ার্ড নামের যে ভেরিয়েবলটাকে এক্সট্রাক্ট করছি এই দুটো সেম না তাহলে আপনি চাইলে এইভাবে করে জিনিসটা না দিয়ে
আপনি চাইলে শুধুমাত্র যদি এই জিনিসটা যদি এভাবে করে দেন, সেটাও কিন্তু কি কোনো ইরর থ্রো করবে না। অর্থাৎ দেখেন এখানে কিন্তু ইমেল আছে, ইমেল এবং ইমেল, অর্থাৎ আমাদের স্কিমার, ইউজার স্কিমার যে কি ফিল্ড আছে ইমেল, এবং আমরা যে ইমেলটা কিন্তু কি করি এক্সট্রাক্ট করছি, এই দুইটা সেম না, মানে নেম সেম না। যদি নেম সেম থাকে তখন কিন্তু কি করতে পারেন, আপনি শুধুমাত্র একটা দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমি আপনাকে সবগুলো ওয়ে দেখাচ্ছি। তাহলে আপনি চাইলে এটাও করতে পারেন, আমি এটা রেখে দিলাম, আপনার মনে থাকে, এবং আপনি চাইলে এটাকে এভাবে করতে পারেন। ওকে, এরপর আপনার আরেকটা কি আছে, আপনার আরেকটা আছে হচ্ছে যে আপনি অবশ্যই কাকে আর রিকোয়ার করছেন, আপনি অ্যাভেটারটাকে কিন্তু কি করছেন, আপনি কি করছেন অবশ্যই কিন্তু পাস করতে হবে। তাহলে অবশ্যই এখানে কি করবেন, আপনি অ্যাভেটার যে আছে যেটা আছে, তাহলে অ্যাভেটারটা আপনি অবশ্যই কিন্তু আগে থেকে চেক করে রাখছেন, কিন্তু আপনি কিন্তু আগে থেকে চেক করে রাখছেন যে আপনার অবশ্যই কি থাকবে, অ্যাভেটার কিন্তু থাকবে। তাহলে আপনি কি করে দিবেন, আপনি যখন ক্লাউডিনারের মধ্যে আপলোড করছেন, তাহলে ক্লাউডিনারে আপনাকে একটা রেসপন্স দিছে, যেটা আমি অ্যাভেটারের মধ্যে স্টোর করছি। এখন আমি আপনাকে কি বলছি, যে আপনি যখন ক্লাউডিনারির মধ্যে যখন ইমেজ আপলোড করবেন, তখন ক্লাউডিনারি আপনাকে একটা রেসপন্স পাঠাবে, এবং এই রেসপন্সের ভিতরে অনেক রকম ইনফরমেশন থাকতে পারে। তাহলে আমি এই ক্ষেত্রে ইনফরমেশন কাকে রাখবো, ওই ক্লাউডিনারি আমাকে যে রেসপন্সটা পাঠিয়েছে ওইটার ইউআরএলটাকে রাখবো, অর্থাৎ ওই ইমেজের ইউআরএলটাকে আমরা কি করব, এই জায়গার মধ্যে স্টোর করবো। তাহলে অ্যাভাটার ডট ইউআরএল, ঠিক আছে। এত এরপর যদি এই কাভার ইমেজ যদি কি হয়ে যায়, আপলোড হয়ে যায়, দেখেন এখানে কিন্তু আমরা কাভার ইমেজটাকে কিন্তু কি করছি, আপলোড করছি। কাভার ইমেজটাকে কিন্তু কি আমরা কি করছি, আপলোড করছি। তাহলে আমার কাভার ইমেজটা কিন্তু কি আপলোড হইতেও পারে, নাও হইতে পারে, কারণ কি এটা রিকোয়ার ফিল্ড না। মানে ইউজার কাভার ইমেজটা যদি আপলোড করে, মানে ইউজার যদি দেয়, তখনই তো আমি ক্লাউডিনের মধ্যে আপলোড করব। যদি না দেয় তাহলে তো আমি আপলোড করবো না। যদি না দেয়, দেখেন যদি ইউজার যদি কি আমার মানে এই কাভার ইমেজটা যদি কি ইউজার যদি আপলোডই না করে, তাহলে কি আমার এই কাভার ইমেজ লোকাল পাথ যেটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে আনডিফাইন্ড, সেটার মধ্যে আমরা কোনো কিছু দিই নাই, ঠিক না। অর্থাৎ কেন কেন এটা আনডিফাইন্ড থাকবে, কারণ আমার এই ইফ কন্ডিশনটা ট্রু, মানে ইফ কন্ডিশনটা ফলস কি হবে, ফলস হবে। তাহলে আমার কাভার ইমেজ লোকাল পাথের মধ্যে আমাদের কি কোনো রকম ভ্যালু থাকবে না, অর্থাৎ আনডিফাইন্ড থাকবে। তারপর কি এখানের মধ্যে আনডিফাইন্ড চলে যাবে, এবং আনডিফাইন্ড চলে যাওয়ার পর আপনার এই কাভার ইমেজের মধ্যে আপনি কি পাবেন, আপনি কোনো একটা আনওয়ান্টেড রেসপন্স পাবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করতে পারেন, কিন্তু আমরা এখন কি করতে পারি, কাভার ইমেজ যে ফিল্ডটা থাকে, এই ফিল্ডের মধ্যে আমরা কি করতেছি, যে কাভার ইমেজ সেটা যদি কি হয়, আমরা যদি পাই, তাহলে আমরা কি করব, ওই ইউআরএলটাকে রাখবো। যদি আমরা যদি কি না পাই, অথবা মানে আমরা এটা দ্বারা বোঝাচ্ছি যে অথবা যদি আমরা কাভার ইমেজটা যদি আনডিফাইন্ড হয় বা কোনো রকম আনওয়ান্টেড কিছু যদি আসে, তাহলে আমরা কাকে রাখবো, আমরা একটা এমটি স্ট্রিং কিন্তু কি করে দিব, অ্যাড করে দিব। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারতেছি মোটামুটি, আশা করি সবাই বুঝতে পারলাম। তো এখন ইউজারটা ক্রিয়েট করার পর, ইউজার যখন ক্রিয়েট হবে, তাহলে আমাকে অবশ্যই একটা কি দিবে, আমাকে একটা রেসপন্স দিবে। তাহলে আমি রেসপন্সটাকে কি করলাম, আমি একটা ইউজার নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো দেখেন এটা হচ্ছে একটা ইউজার, যেটা আমাকে কি আমাদের মঙ্গোডিবির যে ইউজার স্কিমা ওইটার অ্যাক্সেস দেয় ওই ইউজারটা। আর এই ইউজারটা কি, এই ইউজারটা হচ্ছে কি, যে আমি মঙ্গোডিবির যে ইউজার স্কিমাটা আছে, ইউজার স্কিমের মধ্যে যখন কি আমি কিছু আমি কি যখন কোনো ভ্যালু অ্যাড করব, অ্যাড করার পর আমাকে কি এই ইউজার নামের একটা রেসপন্স আমাকে পাঠাবে, যে রেসপন্সটাকে আমরা কোন জায়গায় রাখছি, আমার এই ইউজার এই জিনিসটার মধ্যে রাখলাম, এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা একটা কাজ করি, যে আমরা চেক করব যে আমাকে ইউজার ক্রিয়েট করার পরে আমাকে যে জিনিসটা রেসপন্স হিসেবে দিছে, আমি এখন চেক করব যে এই রেসপন্স যেটা দিছে সে মানে আমাকে আমার ডাটাবেসের মধ্যে সাকসেসফুলি কি আমার জিনিসটা আপলোড হয়েছে নাকি, অর্থাৎ আমি যে ভ্যালুগুলো আমি এখন পাস করলাম, এখানে যে ভ্যালুগুলো আমি পাস করছি, এই ভ্যালুগুলো সাকসেসফুলি কি আপলোড হয়েছে নাকি, আপলোড হয়েছে নাকি আমি এটা চেক করব। তাহলে আমরা কীভাবে চেক করতে পারি, আমরা চেক করতে পারি এভাবে করে যে ওয়েট, আমি এখন কি করতে চাচ্ছি, আমার ইউজার স্কিমা যেটা আছে, মানে অর্থাৎ ইউজার যে টেবলটা আছে ডাটাবেসের মধ্যে, ওই ইউজার টেবলটার মধ্যে আমার এই ফিল্ডগুলো, আমি এখন যে ফিল্ডগুলো কি করলাম, পাস করলাম, অর্থাৎ সেভ করলাম, এখন এই ফিল্ডগুলো সাকসেসফুলি সেভ হয়েছে নাকি হয় নাই, আমি এটা চেক করতে চাচ্ছি। তাহলে চেক করতে যদি চাই, তাহলে আমি কি করব, আমি আমার এই ইউজার যে স্কিমাটা আছে সেটা কি আমি অ্যাক্সেস নিব, এবং বলবো হচ্ছে কি ফাইন্ড বাই আইডি। আমি এখন কি আইডি দিয়ে ফাইন্ড করতে যাচ্ছি। তাহলে আমি আইডিটা কি পাবো, দেখেন আমার যদি সাকসেসফুলি যদি কি ইউজার স্কিমাটা যদি কি সেভ হয়, মানে সাকসেসফুলি এই ভ্যালুগুলা যদি আমার ইউজার টেবলের মধ্যে যদি সেভ হয়, তখন আমি এই ভেরিয়েবলের মধ্যে একটা রেসপন্স পাবো।
এবং এই রেসপন্সের মধ্যে আমি কি পাবো, রেসপন্সের মধ্যে আমি একটা আইডি পাবো, যেটা আমাদের কি অবজেক্ট আইডি। আইডিটা আমার কিন্তু এভাবে করে দিতে হবে, ইউজার। তো ইউজারের মধ্যে অর্থাৎ যে আমি রেসপন্সটা পাইছি, এই ইউজার রেসপন্সের মধ্যে আমি একটা কি পাই, একটা অবজেক্ট আইডি পাই। আমি আপনাকে কিন্তু বলছিলাম যে যখনই আপনি যখন কোনো একটা ইউজার স্কিমা ক্রিয়েট করেন, তখন একটা অবজেক্ট আইডি অর্থাৎ যেটা একটা প্রাইমারি কি আপনার অটোমেটিক কিন্তু কি জেনারেট করে ফেলে। অর্থাৎ কোনো রকম ডাটা যখন স্টোর হয় তখন একটা প্রাইমারি কি অলরেডি কি অর্থাৎ প্রাইমারি একটা ভ্যালু আপনার আইডি মানে আপনার কি আইডির মধ্যে স্টোর হয়ে যায়। বুঝতে পারছি? অবজেক্ট আইডি মানে এই জিনিসটাকে বলা হচ্ছে অবজেক্ট আইডি। এখন আপনি কি করতে চাচ্ছেন যে ইউজার অর্থাৎ আপনি ইউজার টেবলের মধ্যে, টেবল তো না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে ইউজার টেবল যেটা আছে, ইউজার টেবলের মধ্যে আপনি এইখানে যে রেসপন্সটা আসছে ওই রেসপন্সটার মধ্যে কি থাকবে, একটা অবজেক্ট আইডি থাকবে। তো এই রেসপন্সটা যেটা আমি পাইলাম ইউজারের, ওই যে অবজেক্ট আইডি যেটা আছে সেটাকে দিয়ে আমি চেক করতেছি, অর্থাৎ ফাইন্ড বাই আইডি, ইউজার ডট ফাইন্ড বাই আইডি। আমরা যদি পাই তখন আমি এখানে কি পাই যাবো, তখন আমি এখানে লিখবো হচ্ছে কি যে যদি এটা যদি সত্য হয়, যদি আমরা যদি পাই, তখন আমরা এই জিনিসটাকে কি করব, আমরা কনস্ট্যান্ট এবং ক্রিয়েটেড ইউজার এই জায়গার মধ্যে যদি সেভ করব। বুঝতে পারলাম এতটুকু বিষয়? আচ্ছা, আপনি যখন আইডিটা খুঁজছেন, খোঁজার পরে আপনি ক্রিয়েটেড ইউজারের মধ্যে যখন কি রেসপন্সটা কি স্টোর করছেন, রেসপন্সটা আসলে কি রেসপন্স আসছে, রেসপন্সটা আসছে হচ্ছে কি এরকম একটা অবজেক্ট, মানে এইরকম একটা কি আমি এটাকে বলতে পারি একটা ম্যাপ ভ্যালু, একটা জ্যাসন টাইপসের ভ্যালু আমি এটা বলতে পারি। আচ্ছা, আমরা কিন্তু যখন টেস্ট করবো তখন কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারবো, এটা কোনো সমস্যা না। তাহলে আমরা এরকম কিছু একটা পাইছি। আমি আবারও চেক করলাম যে ক্রিয়েটেড ইউজার অর্থাৎ আমার ইউজার আইডি দিয়ে আমি খোঁজার পরে যদি আমার ক্রিয়েটেড ইউজারের মধ্যে যদি কি আমি পেয়ে যাই, তাহলে তো আমার ডাটাটা অলরেডি সেভ করা হয়ে গেছে। যদি আমি না পাই তখন আমি কি করবো, আরেকটা ইরো থ্রো করিব। তাহলে আমি কি বলবো, তাহলে আমি একটা নতুন একটা ইরো থ্রো করে দিব। তাহলে আমি বলবো হচ্ছে কি থ্রো নিউ এপিআই ইরোর, এবং এপিআই এর মধ্যে বলবো হচ্ছে কি যে ডাটা নট ফাউন্ড, বা আমি লিখতে পারি হচ্ছে কি যে সামথিং ওয়েন্ট রং। সামথিং ওয়েন্ট রং, এই মধ্যে আমি কি মেসেজ দিব আমার এটা মনে পড়ছে না আর কি, বা সামথিং আমরা যেটা চাই এরকম একটা মেসেজ শো করে দিতে পারেন। এরপর দেখেন এখন আপনি কি স্ট্যাটাস কোড দিবেন। স্ট্যাটাস কোড যখন আমরা 400 থেকে 500 এর ভিতরে যখন দিই, এটা দ্বারা বোঝাই হচ্ছে কি, এটা দ্বারা বোঝাই হচ্ছে কি যে আপনার ইউজার আমরা কোনো একটা ফিল্ড দেয় নাই বা ইউজারের কোনো একটা সমস্যা। কিন্তু এখন কিন্তু কি আমরা ইউজার কিন্তু সবকিছু ঠিকঠাক দিয়ে দিছে, আপনার সার্ভারের মধ্যে কি আমরা ডাটাবেজের মধ্যে কি আপলোড হয় নাই, ঠিক না? ডাটাবেজের মধ্যে যদি আপলোড হয় না তাহলে এটা আমার কি সার্ভারের সমস্যা। তাহলে আপনি এখানে কি দিবেন, একটা 500 একটা ইরোড দিয়ে দেন। 500 দ্বারা বোঝাই হচ্ছে এটা সার্ভার ইস্যু। ওকে, এতটুকু দেওয়ার পর তাহলে এতটুকু, অর্থাৎ আমরা যদি এই কন্ডিশনটাও কি হয় ফলস হয়ে যায়, এর মানে কি আপনার ক্রিয়েটেড ইউজার যেটা আছে সেটা কিন্তু কি আপনার কিন্তু কি সাকসেসফুলি কিন্তু কি ইউজার কিন্তু ক্রিয়েট হয়েছে। তাহলে আপনি এখন কি করে দিবেন, আপনি সাকসেসফুলি একটা রেসপন্স কিন্তু এখন কি করে দিবেন, পাঠিয়ে দিবেন। তাহলে আপনি একটা রেসপন্স কিন্তু এখন পাঠিয়ে দিবেন। তাহলে সাকসেসফুলি যে একটা রেসপন্স পাঠাতে চান তাহলে আপনি পাঠাবেন হচ্ছে এইভাবে করে। তাহলে রেসপন্স স্ট্যাটাস, এবং স্ট্যাটাসের মধ্যে আপনি অবশ্যই কি করবেন, আপনি একটা স্ট্যাটাস কোড পাস করে দিবেন। তাহলে আমরা যেহেতু সব কিছু ঠিকঠাক হয়েছে, তাহলে আমরা কি জানি হচ্ছে কি 2000 মানে 200 থেকে যদি 300-র ভিতরে যে স্ট্যাটাস কোডগুলো, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে কি সাকসেসফুল কোনো কাজ হয়েছে, অর্থাৎ আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা সাকসেসফুলি হয়েছে। তাহলে আমরা কি করছি, রেসপন্স ডট স্ট্যাটাসের মধ্যে কি আমি 201 এটা বলে দিলাম। আচ্ছা, এরপর আমরা একটা জেসন পাঠাবো, অর্থাৎ স্ট্যাটাস কোডটা আমি পাঠাচ্ছি এবং আমি একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে, একটা জেসন ফাইল পাঠাবো। তো জেসন ফাইলের মধ্যে আমরা কি থাকবে, জেসন ফাইলের মধ্যে আমরা কি থাকবে আমি আপনাকে যদি দেখাই যে দেখুন আমরা আগে থেকেই কিন্তু কি করলাম যে কোন একটা রেসপন্স যদি আমি পাঠাতে চাই, ঠিক আছে, মানে কোন একটা যদি আমার কাজ যদি সত্যিকারে মানে আমি কোন একটা রেসপন্স অর্থাৎ যদি কোনো কাজ হয়ে যায় সাকসেসফুলি, কোনো কাজ যদি হয়ে যায়, তখন আমি ওই রেসপন্সটাকে যদি আমি কি মানে ভালো ওয়েতে যদি পাঠাতে চাই, ইজি ওয়েতে, তাহলে আমরা কিন্তু কি আগে থেকে এটা ইউটিলস ক্লাস কিন্তু আমরা আগে থেকে কিন্তু ক্রিয়েট করে রাখছি। এটার মধ্যে কি চাইবে, এটার মধ্যে চাইবে হচ্ছে কি আপনার স্ট্যাটাস কোড কত, এটার মধ্যে চাইবে হচ্ছে কি ডাটা কত, আমি কি কোনো যদি ডাটা যদি পাস করতে চান এবং আপনি কোনো একটা মেসেজ যদি শো করতে চান, তাহলে আমি ওই মেসেজটাও কিন্তু কি করতে পারেন, শো করতে পারেন। অর্থাৎ আপনি একটা স্ট্যাটাস কোড পাস করতেছেন, রেসপন্সকে ইউজ করে একটা স্ট্যাটাস কোড পাস করতেছেন, এবং স্ট্যাটাস কোড পাস করার পর আপনি একটা জেসনও পাস করতেছেন, এবং জেসনের মধ্যে আপনি কি পাস করবেন, জেসনের মধ্যে আপনি পাস করবেন হচ্ছে একটা এপিআই রেসপন্স। তাহলে আমরা কিন্তু এই
যেই আমরা এখানে যে ফাইলটা আছে, হ্যাঁ, এই ফাইলটা থেকে এই এপিআই রেসপন্স যে ক্লাসটা সেটা কিন্তু আমরা এখন ইম্পোর্ট করি নাই, তাহলে আমরা ইম্পোর্ট করে ফেলবো এখন। তাহলে আমরা এখন কি পাঠাবো, এপিআই রেসপন্স। তাহলে কিন্তু কি হয়ে গেল, আমরা আমাদের এপিআই রেসপন্স এই ক্লাসটাকে যদি আমরা পেতে চাই, তাহলে দেখি আমাদের এই ক্লাসটা কিন্তু কি এপিআই রেসপন্স, এটা কিন্তু আমাদের ইম্পোর্ট হয় নাই, তাহলে আমরা ইম্পোর্ট করে ফেলি একটু। তাহলে আমরা এপিআই রেসপন্স যেই ক্লাসটা আছে সেটা কিন্তু আমরা কি করে ফেললাম, ইম্পোর্ট করে ফেললাম। তাহলে এখন এই ক্লাসটার মধ্যে আমরা কি করে দিব, এই ক্লাসটাকে যখন আমি কি কল করব, এবং কল করার সময় আমি প্যারামিটার হিসেবে কি কি পাস করব, আমরা এখানে দেখছি হচ্ছে কি আমরা প্যারামিটার হিসেবে একটা স্ট্যাটাস কোড পাস করব, এবং একটা ডাটা পাস করব, এবং একটা মেসেজ পাস করব। তাহলে আমরা এখন যদি পাস করি, তাহলে দেখুন আমরা পাস করবো হচ্ছে এটা স্ট্যাটাস কোড। তাহলে আমরা স্ট্যাটাস কোড যেটা 201 পাস করছি, তাহলে আমি এখানে সেম স্ট্যাটাস কোডটা পাস করে দিই, 201 পাস করলাম। এরপর আমরা কি করতে পারি, আমরা যে ডাটাটা এখানে আমি যে ডাটাটা পাইছি, অর্থাৎ ইউজারের যে ডাটাটা ক্রিয়েট করার পর, তাহলে আমি ওই ডাটাটাও কি করে দিই, সেন্ড করে দিই। তাহলে ক্রিয়েটেড ইউজার, তাহলে ক্রিয়েটেড ইউজারের মধ্যে কি ওই ডাটাটা আমি সেন্ড করে দিব। এরপর আমি একটা মেসেজ শো করে দিই, রেজিস্ট্রেশন ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, হয়তো বা আমার এটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়নি। রেসপন্স, এপিআই রেসপন্স, ঠিক আছে, এটা কোনো বারাঙ্গুল আছে, কোনো এপিআই রেসপন্স কোন জায়গায় কি সমস্যা, আচ্ছা এটার মধ্যে আমার এটা দিতে হবে না, ওকে আই গেস, ওকে পারফেক্ট। তাহলে আমার এখানে ক্রিয়েটেড ইউজার, হ্যাঁ দেখছেন এখানে ক্রিয়েটেড ইউজার, তাহলে আমাদের রেসপন্স যেটা আছে রেসপন্সটা কিন্তু আমরা কি সাকসেসফুলি পাঠিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত কিন্তু কাজ কি শেষ। এখন আমরা একটা কাজ করতে যাচ্ছি, যে আপনি যখন রেসপন্স পাঠাবেন, দেখুন আপনার ক্রিয়েট ইউজারের মধ্যে কি কি আছে, আপনার ক্রিয়েট ইউজারের মধ্যে কিন্তু আপনার পাসওয়ার্ডটাও আছে। আপনি চাচ্ছেন না আপনি রেসপন্স হিসেবে যখন পাঠাবেন, যখন ক্রিয়েট ইউজারকে পাঠাবেন, আমি চাচ্ছি না হচ্ছে কি যে আমার পাসওয়ার্ডটাও পাঠাই, মানে আমি চাচ্ছি হচ্ছে আমি পাসওয়ার্ডটা যাতে না পাঠাই, ঠিক আছে। তাহলে আমি এখানে এই ক্ষেত্রে যদি আমি চাই যে আমি স্পেসিফিক কিছু ফিল্ডকে আমি ক্রিয়েট ইউজারের মধ্যে রাখবো, মানে আমি চাচ্ছি হচ্ছে কি যে আমি ক্রেডিট ইউজারের মধ্যে আমি স্পেসিফিক কিছু ফিল্ড রাখবো, স্পেসিফিক কিছু ফিল্ড রাখবো না। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করতে পারি যে আমি কোন কোন ফিল্ডকে রাখবো না। তাহলে আপনি যদি এখানে দেন সিলেক্ট, এবং এই সিলেক্টের মধ্যে আপনি কি করবেন, আপনি এখানে যদি দিয়ে দেন যে এখানে যদি দিয়ে দেন যে আপনি যদি এটা দিয়ে দেন যে আপনি চাচ্ছেন হচ্ছে কি, আপনি যখনই এরকম কিছুটা দিবেন যে মাইনাস করতে চাচ্ছেন, তাহলে মাইনাস আপনি পাসওয়ার্ডকে দিতে চাচ্ছেন না, মানে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডকে কি পাসওয়ার্ড ফিল্ডটাকে কি আপনার ক্রিয়েট ইউজারের মধ্যে রাখতে চাচ্ছেন না। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এখন কি করতে যাচ্ছি, দেখেন আপনি যখনই ফাইন করছেন, ফাইন করার পর আপনাকে ও কি দিবে, আপনাকে ওই যেই ডাটাটা ও ফাইন করছে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছি, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম, অ্যাভেটার কাভার, আপনাকে সব কিছু দিয়ে দিবে, ঠিক আছে। ওই ইউজারের যে ইউজারের আইডি দিয়ে আপনি খুঁজতেছেন, কিন্তু আপনি চাচ্ছেন হচ্ছে কি যে পাসওয়ার্ডটা যাতে কি না আসুক, আপনি ক্রিয়েট ইউজারের মধ্যে কি পাসওয়ার্ডটা কি রাখতে চাচ্ছেন না। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করে দিবেন, এইভাবে ডট সিলেক্ট দিয়ে আপনি মাইনাস করে দিলেন হচ্ছে কি পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এখন কি চাচ্ছেন আপনার ক্রিয়েটেড ইউজারের মধ্যে পাসওয়ার্ডটা থাকবে না। তাহলে এইভাবে করে আপনি কি করে দিলেন, আপনার ক্রিয়েটেড ইউজারটাকে পাস করে দিলেন, ওকে। এখন এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন দেখুন, এখন আমরা একটা কনসেপ্ট দেখার চেষ্টা করব যে আমরা যখন আমাদের মঙ্গোডিবি ডাটাবেজের মধ্যে আমাদের ডিটেলসগুলো যখন কি করি, আমরা যখন ডিটেলসগুলো সেভ করার চেষ্টা করি বা আপডেট করার চেষ্টা করি, তখন অবশ্যই আমরা চাইবো হচ্ছে কি যে আমাদের যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা যাতে করে আমরা এনক্রিপ্ট করে পাসওয়ার্ডটাকে সেভ করি। স্বাভাবিক, সবসময় আমি পাসওয়ার্ড যেটা ইউজার ফিল করতেছে, এই পাসওয়ার্ডকে আমরা সরাসরি কিন্তু কি আমার ডাটাবেজের মধ্যে কি করব না, সরাসরি আমার ডাটাবেজের মধ্যে সেভ করব না। আমি পাসওয়ার্ডটাকে নিব এবং সেভ করার, অর্থাৎ আমার ডাটাবেজের মধ্যে সেভ হওয়ার আগে আমি পাসওয়ার্ডটাকে কি করে দিব, এনক্রিপ্ট করে দিব। তাহলে এখন আমার পাসওয়ার্ড যেটা আছে, এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করার ওয়েটা কি, একটা বিষয় চিন্তা করেন। আমার ইউজার আছে, আমার ইউজার ডাটাবেজের মধ্যে সেভ করবে আমার তার ডিটেলসগুলা, তো ডিটেলসগুলো যাচ্ছে 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 ডাটাবেজের মধ্যে সেভ হবে। আমার এমন একটা ওয়ে বের করতে হবে যার মাধ্যমে আমি ডাটাবেজের মধ্যে সেভ হওয়ার একটু আগে আমি কি করতে পারি, আমার
ওই পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটাকে আমি চাইলে কি করে দিতে পারি, তখন ইনক্রিপ্ট করে দিতে পারি, যাতে করে অন্য কেউ বুঝতে না পারে। তাহলে এখন আমার কাছে এমন একটা ওয়ে বের করতে হবে যার মাধ্যমে আমি করতে পারি। তো দেখেন, সেভ করার আগে কাজ করব, এর মানে একটা মিডল ওয়্যার টাইপসের একটা কাজ করতে হবে, স্বাভাবিক। তো কোনো কিছু সেভ করার আগে, আমাদের মঙ্গোডিবি ডাটাবেসের মধ্যে কোনো কিছু সেভ করার আগে আমি যদি কোনো কিছু করতে চাই, তো এই ক্ষেত্রে মঙ্গোডিবি আমাকে একটা সুবিধা দেয়। সুবিধাটা কি দেয়? তো দেখুন, এটা হচ্ছে কি ইউজার স্কিমা, হ্যাঁ, ইউজার স্কিমা, যার মাধ্যমে আমি কি করতে পারবো, আমাদের মঙ্গোডিবি ডাটাবেসের মধ্যে কি যে ফিল্ডগুলো আছে ওই ফিল্ডগুলোকে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, ঠিক না? তো এখন দেখুন আমরা কি করতে পারবো, ইউজার স্কিমা, ইউজার স্কিমার মধ্যে কোনো কিছু যদি আমি সেভ করার আগে যদি কোনো কিছু করতে চাই, তখন আমাদের একটা প্রি হুক বলে, অনেক সময় এটাকে মিডল ওয়্যার বলতে পারেন আপনি। তো ইউজার স্কিমা ডট প্রি, অর্থাৎ সেভ করার আগে, তাহলে আমি লিখে দিই আগে আগে যে সেভ করার আগে আমি একটা কাজ করতে যাচ্ছি, অর্থাৎ ইউজার স্কিমাতে সেভ করার আগে আমি একটা অপারেশন পারফর্ম করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে অপারেশনে পারফর্ম করতে হবে অবশ্যই। তাহলে অপারেশন পারফর্ম করার জন্য আমরা কি করব, অপারেশন পারফর্ম করার জন্য আমরা একটা এখানে ফাংশন লিখব। তাহলে আমরা কি করতেছি, আমরা অ্যাসিনক্রোনাস অপারেশন করতেছি। কেন কি, কারণ আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটাকে যদি আমার ইনক্রিপ্ট করতে হয় তাহলে অবশ্যই একটা সময় লাগবে, পাসওয়ার্ড ইনক্রিপশনে একটা সময় লাগবে। তাহলে আমরা কি করবো, অ্যাসিঙ্ক ফাংশন, এবং ফাংশন দেওয়ার পর আমরা এইভাবে করে সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন এই ক্ষেত্রে একটা ছোট্ট একটা কনসেপ্ট লক্ষ্য করার মতো, সেটা কি, সেটা হচ্ছে যে দেখুন, আমরা কিন্তু বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ যখন আমরা কাজ করি তখন কিন্তু আমরা এভাবে করে ফাংশন কিওয়ার্ডটা দিই না, আমরা সরাসরি কি করে ফেলি, সরাসরি আমরা কল ব্যাক ফাংশন দিয়ে দিই। আপনি কিন্তু এটা মাথায় রাখবেন, আমরা কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু কি করি, কল ব্যাক ফাংশন দিয়ে দিই, কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু এই কল ব্যাক ফাংশনটা দিই নাই, আমি কিন্তু সরাসরি ফাংশনটা ডিফাইন করলাম। তাহলে একটু মাথায় রাখেন জিনিসটা। আমি এখন যখন আপনাকে বিষয়গুলো যখন এক্সপ্লেন করার চেষ্টা করবো, তখন কিন্তু আমি এই সেম কথা নিয়ে কিছু কনসেপ্ট বলার চেষ্টা করব। তো আমরা কি করছি, প্রথমত আপনি লক্ষ্য করার মতো হচ্ছে কি, এটা ভুল করা যাবে না যে আমি এখানে কল ব্যাক ফাংশন ইউজ করি না, আমি এখানে সাধারণ ফাংশন ইউজ করেছি। আচ্ছা, এরপর কি করতেছি দেখেন, তো এই ফাংশন যেটা আছে, এই ফাংশনটার কাছে আমাদের এই ইউজার স্কিমা যেটা আছে, ইউজার স্কিমার কনটেক্সট আছে। কারণ ইউজার স্কিমার কনটেক্সট আছে মানে কি, যে আমার ইউজার স্কিমার ভিতরে কি কি আছে দেখেন তো, আমাদের ইউজার স্কিমার মধ্যে ভিতরে কি কি আছে, আমাদের ইউজার স্কিমার মধ্যে দেখেন ইমেল, তারপর হচ্ছে ইউজার নেম, ফুল নেম, অ্যাভাটার, কাভার ইমেজ, এই সব কিছু ইউজার স্কিমার ভিতরে আছে। এখন দেখেন, আমি ইউজার স্কিমার ভিতরে মানে ইউজার স্কিমার মধ্যে সেভ করার আগে আমি এখানে একটা ফাংশন লিখতেছি, তাহলে এই ফাংশনের কাছেও কি করতে হবে, এই ফাংশনের কাছেও এই ইউজার স্কিমার যে কনটেক্সট, কনটেক্সট মানে হচ্ছে কি ডিটেলসগুলা, এই ইউজার নেম দেখছেন, এই ইউজার স্কিমার মধ্যে ভিতরে কি কি আছে, এই ইউজার নেম, কাভার ইমেজ, এই সকল ডিটেলসগুলো আছে, এই ফাংশনের ভিতরেও আমার ফাংশনের ভিতর থেকেও আমি চাচ্ছি হচ্ছে কি এই ডিটেলসগুলোকে অ্যাকসেপ্ট করতে। যদি আমি এই ডিটেলসগুলোকে যদি আমি কি অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে আমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ কেন করব, ঠিক না? কথাই বুঝতে পারতেছি যে আমার তো ওই ইউজার স্কিমার ডিটেলসগুলোকে, আমার ফিল্ডগুলোকে তো আমার অ্যাক্সেস করতে হবে। ফিল্ডগুলো অ্যাক্সেস করাকে আমরা একটু ফ্যান্সি ভাষায় বলতে হচ্ছে কি, যে আমার যখন আমি এভাবে করে যখন ফাংশন ডিফাইন করি, এই ফাংশন থেকে আমি এই ইউজার স্কিমার কনটেক্সট অর্থাৎ পাসওয়ার্ড, এই সকল ফিল্ড যেগুলো আছে, এই কনটেক্সটগুলোকে আমি কি করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, অ্যাক্সেস করতে পারি। বুঝতে পারতেছি বিষয়টা? কিন্তু যখনই আমি কল ব্যাক ফাংশন ইউজ করি, হ্যাঁ, আমি যখন কল ব্যাক ফাংশন ইউজ করি, তখন আমি ওই ইউজার স্কিমা, এখানে যে ইউজার স্কিমাটা আছে, এই ইউজার স্কিমার যে ডিটেলসগুলো, যে ফিল্ডগুলো আছে, ওইগুলোকে আমি কনটেক্সট টাইম পাবো না। অর্থাৎ কল ব্যাক ফাংশন কোনো একটা ক্লাসের বা কোনো একটা, এই ক্ষেত্রে আমাদের ইউজার স্কিমার কনটেক্সটগুলো আমাকে দিতে পারবে না, বা ফিল্ডগুলোর অ্যাক্সেস আমাকে দিতে পারবে না। কিন্তু আমি যদি এই ক্ষেত্রে শুধুমাত্র জাস্ট একটা ফাংশন লিখি, তাহলে ফাংশন কিন্তু আমাকে কি এই কনটেক্সটটা দিতে পারবে। তাহলে কনটেক্সটটা এখন দিয়ে আমাদের লাভটা কি, আমি জাস্ট ওই জিনিসটা এখন কি আপনাকে দেখাবো। তাহলে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড যেটা আছে, এই পাসওয়ার্ডটাকে আমার কি করতে হবে, ইনক্রিপ্ট করতে হবে। তাহলে ইনক্রিপ্ট যদি করতে চাই, তাহলে আমার একটা অবশ্যই একটা প্যাকেজ লাগবে। এখন প্যাকেজটা হচ্ছে কি,
প্যাকেজটা হচ্ছে বিক্রিপ্ট, একটা প্যাকেজ আছে বিক্রিপ্ট। তাহলে আপনি কি করবেন, npm i, দেখেন আপনি কি করবেন এখানে npm i বিক্রিপ্ট, হ্যাঁ বিক্রিপ্ট এই প্যাকেজটা আপনি কি করবেন, ইনস্টল করবেন। আপনি অবশ্যই কি npm i বিক্রিপ্ট এই প্যাকেজটা অবশ্যই ইনস্টল করবেন। তাহলে ইনস্টল করার পর আপনার কাজ কি, তাহলে আমার ইনস্টল করা আছে অলরেডি। তাহলে আপনি তারপর কি করবেন, তারপর আপনি এই প্যাকেজটাকে আপনি ইম্পোর্ট করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই বিক্রিপ্ট প্যাকেজটার কাজকে, বিক্রিপ্টটা কি করে আপনার পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করে দেয়, এবং বিক্রিপ্ট আপনাকে আর বিভিন্ন রকম সুবিধা দেয়, যেগুলো সম্পর্কে আমরা দেখব। তাহলে আমাদের যেহেতু পাসওয়ার্ডটা হ্যাশ করতে হবে, বিক্রি আপনার পাসওয়ার্ডকে ইনক্রিপ্ট করে দিবে, হ্যাশ করে দিবে। ইনক্রিপ্ট করা হ্যাশ করা সেম কথাই তো। তো অবশ্যই একটা সময় লাগবে, আমাদের ডাটা ইনক্রিপশন অবশ্যই সময় লাগে, ডাটা ইনক্রিপশন ডাটা ডিক্রিপশন সবগুলোতে সময় লাগে। তো আমি কি করব, বিক্রিপ্ট তুমি হ্যাশ করো। কাকে হ্যাশ করো, আমাদের ইউজার স্কিমার মধ্যে যে পাসওয়ার্ডটা আমি কি সেভ করব, ওই পাসওয়ার্ডটাকে কি তুমি কি করো, হ্যাশ করো। তাহলে দেখেন আমি এখন কি করতেছি, দিস ডট পাসওয়ার্ড। এখন দিস ডট পাসওয়ার্ড মানে হচ্ছে কি, আমি দিস দিয়ে, এই দিসটা দিয়ে আমি কি পাইলাম, এই দিসটার ভিতরে কি আছে দেখছেন, এই দিসটার ভিতরে আমাদের কিন্তু সবগুলা, অর্থাৎ ইউজার স্কিমার ভিতরে যা যা ডিটেলস আছে সবগুলার কিন্তু কনটেক্সট কিন্তু এই দিসের ভিতরে আছে। আশা করি বুঝতে পারতেছি বিষয়টা। কিন্তু আপনি যখন সাধারণ যখন কলব্যাক ফাংশন ইউজ করবেন, তখন কিন্তু এই দিসের ভিতরে আপনার এই ডিটেলসগুলো আপনি কি পাবেন না, অ্যাক্সেস পাবেন না। আশা করি বুঝতে পারতেছি। এখন এর পাশে আপনি একটা রাউন্ড ভ্যালু দেন, এটা জাস্ট আপনি এখন ইগনোর করতে পারেন। একটা রাউন্ড ভ্যালু 10, 20 আপনার র্যান্ডম কোন একটা ভ্যালু, এটা ইনক্রিপশন মেথডের জন্য আপনার রাউন্ড ভ্যালু প্রোভাইড করতে হয়। এখন পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করার পরে আমার কি করতে হবে, আমার তো আবার পাসওয়ার্ডের মধ্যে যেটা আমাদের ডাটাবেজ আছে, ডাটাবেজের মধ্যে যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটার মধ্যে আবার বসিয়ে দিতে হবে না। তাহলে আমি যে পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট করলাম, এই পাসওয়ার্ডটাকে আমি আবার কি করে দিতে হবে, আমার এই দিস ডট পাসওয়ার্ড এই ভেরিয়েবলের মধ্যে আমার কি করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে। তাহলে আমাদের কি ডাটা ইনক্রিপশনের কাজটা শেষ। বুঝতে পারলাম এতটুকু? আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এরপর আমরা করব হচ্ছে কি, যে একটা বিষয় খেয়াল করুন, যে আমি যখন সেভ করতেছি, অর্থাৎ আমার ডাটাবেজের মধ্যে কিছু সেভ হবে, তাহলে দেখুন আমি কিন্তু প্রথমবার ডাটাবেজের মধ্যে কোনো কিছু সেভ করতে পারি, প্রথমবার। কিন্তু অনেক সময় আমি কি করতে পারি, আমার ডাটাবেজের মধ্যে বিভিন্ন রকম ইনফরমেশন আমি কি করতে পারি, মডিফাই করতে পারি। অর্থাৎ আমি মনে করুন প্রথমবার কি আমাদের সবগুলো ডিটেলস দিয়ে প্রথমবার কি ডাটাবেজের মধ্যে কিছু আপডেট করলাম, মানে কিছু আমি কি সেভ করলাম। এরপর আমি চাচ্ছি হচ্ছে কি যে আমার ফুল নেমটা আমার চেঞ্জ করতে হবে, তাহলে আমি ফুল নেমটা চেঞ্জ করে দিব। তাহলে ডাটাবেজের মধ্যে একটা মডিফাই হয়ে গেছে না, মডিফাই হয়েছে তো। তাহলে আমি এখন চাচ্ছি হচ্ছে কি, আমি চাচ্ছি হচ্ছে আমার পাসওয়ার্ড যেটা আছে, আমার পাসওয়ার্ডটা যদি একবার হ্যাশ হয়ে যায়, আমি বারবার এটাকে হ্যাশ করব না, ঠিক আছে। বা একবার যদি হ্যাশ হয়ে যায় তাহলে বারবার আমি হ্যাশ করব না। তাহলে একবার যদি হ্যাশ হয়ে যায়, আমি যদি বারবার হ্যাশ যদি না করতে চাই, তাহলে আমার এক্ষেত্রে একটা কন্ডিশন বলে দিতে হবে, যে ইফ দিসের ভিতরে থাকবে হচ্ছে একটা ইজ মডিফাইড, হ্যাঁ একটা মেথড থাকে। ইজ মডিফাইডের মধ্যে আমি দিব হচ্ছে কি পাসওয়ার্ড, হ্যাঁ দিসের মধ্যে একটা ইজ মডিফাইড থাকে, এটার ভিতরে দিব হচ্ছে কি আমি পাসওয়ার্ড। এটা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে কি, যে আমাদের যে পাসওয়ার্ড ফিল্ডটা আছে, আমাদের এই পাসওয়ার্ড ফিল্ডটা যদি মডিফাই হয়ে যায় একবার, তাহলে আমি কি করব, তাহলে আমি এইখান থেকে কি করে দিব, এখান থেকে আমি রিটার্ন করে দিব, আমি এখান থেকে কি করে দিব, রিটার্ন করে দিব। এখন রিটার্ন কোন জায়গায় করবো এটা নিয়ে একটু কথা বলতেছি। এখান থেকে আমি কি করে দিব, রিটার্ন করে দিব। আমি আর পাসওয়ার্ডটাই কি করবো না, আমাদের ডিক্রিপ্ট বা ইনক্রিপ্ট করবো না বিক্রিপ্ট দিয়ে। আশা করি বুঝতে পারতেছি। এখন আমি রিটার্ন করব কোন জায়গায়, দেখুন আমরা যেটা বলছি, যে আমরা যখন মিডলওয়্যারের ক্লাসটা করা ছিলাম, তাহলে এই প্রি হুক যেটা আছে এটা তো মিডলওয়্যারের মতো। তা আমরা বলছিলাম হচ্ছে কি, যে মিডলওয়্যারের মধ্যে কার কার কন্টেক্সট থাকে, আমাদের রিকোয়েস্টের, আমাদের রেসপন্সের, এবং আমাদের পরবর্তী মিডলওয়্যারের কি আমাদের কি থাকে, অ্যাক্সেস থাকে। তাহলে আমি বলতে পারি যে আমাদের এই জিনিসটার মধ্যে আমাদের কার কার অ্যাক্সেস থাকবে, আমাদের রিকোয়েস্ট, অর্থাৎ কি আমাদের যে ডাটাটা রিকোয়েস্ট পাঠাচ্ছি ওইটার অ্যাক্সেস থাকবে, আমাদের যে ডাটাটা সেন্ড করতেছি তার অ্যাক্সেস থাকবে, এবং তারপর থাকবে হচ্ছে কি নেক্সট, এটারও অ্যাক্সেস থাকবে। নেক্সট মানে হচ্ছে পরবর্তী মিডলওয়্যারে পাস করে দিচ্ছি। তো আমি যখন দেখবো হচ্ছে কি আমার পাসওয়ার্ডটা মডিফাইড হয়ে গেছে,
মানে অলরেডি মডিফাইড, তাহলে আমি কি করব না, তখন তখন আমি আর নিচের কাজগুলো করব না, এখানে নিচের কাজগুলো করব না, আমি সরাসরি আমাদের নেক্সট মিডলওয়্যারের মধ্যে কি করে দিব, রিটার্ন করে দিব। বুঝতে পারলাম। এরপর কি করব, যদি মডিফাইড যদি না হয় তাহলে আমি কি পাসওয়ার্ডটাকে কি করব, বিক্রিপ্ট করব, অর্থাৎ বিক্রিপ্ট যে প্যাকেজটা আছে এটাকে ইউজ করে আমি হ্যাশ করে ফেলবো, এবং হ্যাশ করার পর আমি কি করে দিব, আমাদের নেক্সট যেই আমাদের মিডলওয়্যার আছে ওটার মধ্যে কি যদি থাকে তাহলে মিডলওয়্যারের মধ্যে আমি কি করে দিলাম, রিটার্ন করে দিলাম। বুঝতে পারলাম আশা করি। আচ্ছা আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা আমাদের টেস্টিংয়ের যে সকল কাজ আছে ওইগুলো আমরা এখন শুরু করার চেষ্টা করি। প্রথমত একটা বিষয় বলে রাখি যে আপনি যখন রান করবেন, রান করার পর আপনাকে অনেক রকম ইরর দিতে পারে, অনেক রকম ইরর আসতে পারে। তো এগুলো দেখে ভয় পাওয়ার দরকার নাই, আমরা একদম স্টেপ বাই স্টেপ সবগুলোকে মানে দেখবো, সবগুলোর ইররগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। আমার ক্ষেত্রে একরকম ইরর আসতে পারে, আপনার ক্ষেত্রেও অন্যরকম কোনো ইরর আসতে পারে। তো যদি অন্যরকম কোনো ইরর আসে তাহলে আপনি কি করবেন, আপনি ওইটা নিয়ে একটু চিন্তা করবেন যে আসলে ইররটা কোন জায়গা থেকে আসতেছে, কী কারণে ইররটা আসতে পারে। তো ইরর থেকে আপনি আসলে বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন। তো আসুন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের যদি রান করতে যাই তখন আমাদের কি কি ইরর দেয়। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা npm run dep। তো আমাদের কি কি ইরর দেয় আমরা একটু দেখার চেষ্টা করি, নাকি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে। দেখি প্রথমে আমাদের কি বলা হচ্ছে এখানে, দেখেন তো আমাকে অ্যাপ ডট ইউজ, এখানে আমাকে বলতেছে যে দেখুন যে ইম্পোর্টেড ফ্রম সোর্স, অর্থাৎ আমাকে বলতেছে দেখুন একটু করে ক্যান নট ফাইন্ড মডিউল, অর্থাৎ একটা মডিউলকে পাওয়া যাচ্ছে না। কোনটাকে, কোন মডিউলটাকে, এটা ইউজার ডট রাউট ইম্পোর্টেড ফ্রম আমাদের সোর্স অ্যাপ ডট জেএস, অর্থাৎ অ্যাপ ডট জেএস এর মধ্যে আমি যে মডিউলটাকে খুঁজে বের করার চেষ্টা করতেছি অর্থাৎ ইউজার রাউট, সেটাকে আসলে কি ইম্পোর্ট করা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। তো এই ক্ষেত্রে এই ইরোটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, আমি দেখবেন যে আপনি যখনই কোনো একটা ফাইলকে যখন ইম্পোর্ট করবেন তখন দেখবেন হচ্ছে কি আপনি যদি এখানে ডট জেএস এটা যদি না দেন, একটু দেখার চেষ্টা করেন আমাদের কিন্তু ফাইলগুলোর নাম হচ্ছে কি যে রাউটস, এবং রাউটস ফোল্ডারের মধ্যে ইউজার্স ডট রাউট ডট জেএস। তো ডট জেএস অনেক সময় আমরা যখন ইম্পোর্ট করি ডট জেএসটা আসে না, এক্সটেনশনটা আসে না। তো এক্সটেনশনটা যদি না আসে অনেক ক্ষেত্রে আপনাকে কী দিতে পারে, অনেক ক্ষেত্রে আপনাকে ইরোড দিতে পারে। তো আমরা এতটুকু ঠিক করলাম, এখন দেখি আমাদের নতুন কি ইরোড দেয়। এখন দেখুন যে আমাকে এখন কি ইরোডটা দিচ্ছে, আমাকে এখন দিচ্ছে যদি দেখার চেষ্টা করি যে আমার ইউজার্স কন্ট্রোলার যেটা আছে, ইউজার কন্ট্রোলারের মধ্যে আমাকে বলতেছে যে আমাকে এই এপিআই ইরোর রিলেটেড একটা ইরোর দিচ্ছে। তো এপিআই ইরোর রিলেটেড ইরোরটা যদি দেয় তাহলে আমি একটু দেখার চেষ্টা করি যে আমার এপিআই ইরোরের মধ্যে কোনো সমস্যা, অর্থাৎ আমাদের যে এপিআই ইরোর ডট জেএস যেই ফাইলটা আছে সেটার মধ্যে কোনো রকম সমস্যা আছে নাকি। তো আচ্ছা, এখন দেখুন আমরা কিন্তু আমাদের এপিআই ইরোর যে ফাইলটা আছে ওইটাকে কিন্তু কি করি নাই, ওইটাকে কিন্তু আমরা এক্সপোর্ট করি নাই। তো আমরা কি করব, আমরা এক্সপোর্ট এপিআই ইরোর এই ফাইলটাকে আমরা কি করে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। এখন দেখি আমাদের নতুন কোনো ইরোর আসে নাকি। আচ্ছা, এখন আমাকে বলতেছে হচ্ছে কি সেম এস এপিআই রেসপন্সের মধ্যেও আমাদের সেম এস একটা দিচ্ছে। তাহলে দেখেন আমরা এটাও কিন্তু কী করি নাই, এক্সপোর্ট করি নাই। তাহলে এক্সপোর্ট যেহেতু করি নাই সেজন্য আমাকে একটা ইরোর দিচ্ছে। তাহলে এক্সপোর্ট এপিআই রেসপন্স, ঠিক আছে, আমরা এপিআই রেসপন্সটাকেও কী করে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। এখন দেখি আমাদের সব কিছু ঠিকঠাক আসতেছে নাকি। এখন দেখি যে আমাদের কিন্তু এই জায়গায় একটা ইরোর দিচ্ছে যে রাউটার ডট রাউট স্ল্যাশ রেজিস্টার, অর্থাৎ এই পোর্শনে একটা ইরোর দিচ্ছে। তাহলে আমরা কোন জায়গায় চলে যাব, আমাদের ইউজার রাউট ডট জেএস এখানের মধ্যে কি ইরোর আসে আমরা একটু দেখার চেষ্টা করি। এখন দেখুন যে আমাদের আসলে এই জায়গার মধ্যে কি ইরোর দিচ্ছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই জায়গায় এই পোর্শনে যে আমাদের যে রেজিস্টার যে রাউটটা আমরা এখানে সেট করছি এটা একটু সিনট্যাক্সটা একটু ভিন্ন। যে আমাদের প্রথমে কি দিব, এখানে যে কমাটা আছে কমার জায়গায় আপনি দিবেন হচ্ছে একটা কি একটা ব্র্যাকেট, এবং ব্র্যাকেট দেওয়ার পর কি দিবেন, একটা ডট দিবেন। তাহলে একটু ভালো করে দেখার চেষ্টা করেন কী হচ্ছে এখানে, যে রাউটার ডট রাউট যে স্ল্যাশ রেজিস্টার, এবং এটার পরে আপনি একটা পোস্ট মেথডকে কল দিয়েছেন, এবং পোস্ট মেথডের পর আপনি কী দিয়েছেন, একটা মিডলওয়্যার সেট করে দিয়েছেন, এবং এই জায়গাটা মিডলওয়্যার সেট করে দিয়েছেন, এবং একটা মিডলওয়্যার সেট করার পর আপনি কী করছেন, আপনি আপনার রেজিস্টার ইউজার যেটা আছে এই রেজিস্টার ইউজারটাকে আপনি কী করছেন, কল করছেন। তাহলে আমাদের এই পোর্শনে যে সমস্যাটা ছিল ওইটা কিন্তু আমাদের কী হয়ে গেছে, ওইটা কিন্তু আমাদের ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা কিন্তু আমাদের যে আগের ক্লাসটা যেটা ছিল, হ্যাঁ আমাদের আগের ক্লাস যেটা ছিল সেটার মধ্যে কিন্তু কি এই যে আমাদের ইরোরটা ছিল সিনট্যাক্স ইরর যেটা ছিল সেটা কিন্তু ছিল। তো আপনারা জাস্ট ওইটাকে একটু মাথায় রাখবেন।
যে আমাদের কিন্তু সিনট্যাক্সটা হবে হচ্ছে কি এইরকম। আচ্ছা, তো দেখুন আমাদের যেই সকল ইরর আমরা দেখতে পাচ্ছিলাম এতক্ষণ, তো আমরা দেখতে পাচ্ছি যে এখন ওই ইররগুলো দিচ্ছে না, অর্থাৎ আমাদের এই পর্যায়ে কোনো রকম ইরর নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের এখন যে কাজটা আমরা কি করব, আমাদের যে পোস্টম্যান আছে, পোস্টম্যানের মধ্যে আমাদের কালেকশনটা যেটা আছে, অর্থাৎ আমরা তো অনেকগুলো কি লিখবো, আমাদের তো অনেকগুলো রাউট থাকবে, অনেকগুলো এপিআই থাকবে, সবগুলোকে আমরা কি করব, টেস্ট করব, ঠিক না? তো সবগুলোকে আমি যদি গুছানোভাবে যদি রাখতে চাই, তাহলে আমরা কি করব, পোস্টম্যানের মধ্যে আমরা টেস্ট করতে পারবো। তো পোস্টম্যানের মধ্যে আমরা পোস্টম্যান নিয়ে আগেও কাজ করেছি, তো আমরা কি করব, কালেকশন যাব, এবং কালেকশনের মধ্যে আপনি চাচ্ছেন হচ্ছে কি নতুন একটা কি করবেন, আপনি নতুন একটা কালেকশন ক্রিয়েট করবেন। তো নতুন একটা কালেকশন ক্রিয়েট করার জন্য আপনি এখানে যান কালেকশন, এবং কালেকশনে যাওয়ার পর আপনি জাস্ট এটার নামটা সেট করে দিবেন। তো দেখুন আমাদের যে কালেকশনের যে নামটা সেটা হচ্ছে কি, আমরা দিতে পারি হচ্ছে কি আমাদের ইউটিউব ব্যাকএন্ড, আমরা দিতে পারি হচ্ছে কি আমাদের ইউটিউব ব্যাকএন্ড। ওকে, তাহলে আমাদের কালেকশনের নামটা আমরা কি করে দিলাম, আমরা কিন্তু সেট করে দিলাম। ওকে, তাহলে আমাদের কালেকশনের নামটা কিন্তু সেট করা শেষ। এখন আমরা কি করব, এখানের মধ্যে আমাদের যেই সকল রাউটগুলো থাকবে, যে সকল এই পেগুলো থাকবে, ওইগুলো আমরা টেস্ট করতে পারবো। কিন্তু আমরা এই ক্ষেত্রে আরেকটা কাজ করি, আমরা ইউটিউব রাউট এখানের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, অর্থাৎ ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে, লগ ইন করতে পারে, অর্থাৎ এই ধরনের যে সকল রাউট থাকবে ওইগুলোকে আমরা ইউজার্স ফোল্ডারের মধ্যে রাখবো। আচ্ছা, তাহলে আমরা এখানে কী করি, একটা ফোল্ডার আমরা এখানে ক্রিয়েট করার চেষ্টা করি, এবং আমরা এটাকে যদি নাম দেওয়ার চেষ্টা করি, যে ইউজার ফোল্ডার যেটা আছে সেটা যদি আমরা নাম দেওয়ার চেষ্টা করি, তো আমরা দিব হচ্ছে কি আমাদের ইউজার্স, অর্থাৎ এটা একটা নাম আমরা দিলাম। ওকে, এখন আমরা কি করব, আমরা এই জায়গায় অর্থাৎ ইউজার্সটার মধ্যে আমরা কি করতে পারি, একটা রিকোয়েস্ট কিন্তু ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমরা যে সকল রাউটটা এখন লিখবো ওই রাউটটাকে রিকোয়েস্টটা আমরা এখানে লিখবো। তো অ্যাড এ রিকোয়েস্ট। আচ্ছা, তো এখন দেখুন যে আমরা এখানে কি করতে পারি, আমাদের যে রাউটটা আছে ওইটাকে সেট করে দিতে পারি। তো আমি যেহেতু আগে থেকে অনেকবার কাজ করে এসেছি, সেজন্য আমাকে ওরা কি দিছে, একটা রিকমেন্ডেশন দিছে। তো আমি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে কি HTTP, আমি যদি একটু জুম দিয়ে দেখাই, তো দেখুন আমাদের কিন্তু HTTP, তারপর হচ্ছে কি লোকাল হোস্ট দুইটা স্ল্যাশ, তারপর হচ্ছে কি লোকাল হোস্ট 3000, এবং API v1 ইউজার্স, এবং তারপর হচ্ছে কি রেজিস্টার্স। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের কাজ তাহলে শেষ। এরপর আমাদের কি হবে, এরপর আমাদের কিন্তু যেহেতু এই রেজিস্টারের যে রাউটটা সেটা কিন্তু কি আমাদের পোস্ট মেথড, ঠিক না? তাহলে আমরা এখানে কি দিব, পোস্ট দিয়ে দিব। তাহলে একটু মাথায় রাখবে, অনেক সময় যদি আমরা গেট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রেসপন্সটা কিন্তু যাবে না। তাহলে আমরা দিব হচ্ছে কি পোস্ট মেথড। এরপর আমাদের কি থাকবে, আমরা যেহেতু রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, রেজিস্ট্রেশন করার সময় আমাদের কি দিতে হবে, আমাদের তো বিভিন্ন রকম ডিটেলস যদি দিতে হবে, তাহলে আমরা ডিটেলসটা দিব হচ্ছে কোন জায়গায়, আমাদের ডিটেলসটা দিব হচ্ছে কি আমাদের বডির মধ্যে। তো আপনি চাইলে কি আপনি হিসেবেও দিতে পারেন, অর্থাৎ জেসন ডাটা হিসেবেও দিতে পারেন এভাবে করে, আবার চাইলে আপনি ফর্ম ডাটা হিসেবেও দিতে পারেন। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু আমাদের ফাইল সেন্ড করতে হবে, সেজন্য আমরা কি করব, আমাদের ফর্ম ডাটার মধ্যে আমরা দিব। তাহলে আমি একটু দেখাই আপনাকে কি করতেছি, যে দেখুন আমাদের API v1 ইউজার্স রেজিস্টার, অর্থাৎ এখানের মধ্যে আমাদের বডির মধ্যে, অর্থাৎ আমি কি সাবমিট করব, কি ডিটেলস সাবমিট করব, এটা যদি আমরা দেখতে চাই একটু করে আমাদের কন্ট্রোলারের মধ্যে যাই, আমাদের আশা করি মনে আছে, তারপর আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের ইউজার কন্ট্রোলার যেটা আছে, আমাদের ইউজার কন্ট্রোলার, দেখুন আমাদের ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা যে সকল ডিটেলসগুলো আমরা কি খোঁজার চেষ্টা করি সেগুলো হচ্ছে কি, দেখেন আমাদের ফুল নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, এবং আমরা কি চাইবো, আমরা কাভার ইমেজ চাইবো, এবং আমরা কি চাইবো, অ্যাভেটার ইমেজ, যেটা আমাদের প্রোফাইল ইমেজ যেটা আছে ওইটা কিন্তু আমরা চাইবো। তো আমরা কি করি, আমরা কিন্তু এইখানে ফুল নেম, ইমেল, তারপরে হচ্ছে ইউজার নেম, অর্থাৎ এই দিয়ে এরকম করে আমরা একটা কি করি, কি করব, আমাদের ফুল নেম লাগবে, তো আমরা ফুল নেমকে দিয়ে দিলাম, ফুল নেম। একটু মাথায় রাখবেন যে আসলে আমরা নামটা স্পেলিংটা ঠিক আছে নাকি। এরপর আরেকটা থাকবে হচ্ছে কি আমাদের ইমেল লাগবে, এরপর লাগবে হচ্ছে কি আমাদের ইউজার নেম, এরপর লাগবে হচ্ছে আমাদের ইউজার নেম, এরপর আমাদের লাগবে হচ্ছে কি পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এরপর আমাদের কি লাগবে, আমাদের কিন্তু একটা অ্যাভেটার কিন্তু সেন্ড করতে হবে, তাহলে আমাদের অ্যাভেটার সেন্ড করলাম। তারপর এই আরটা হবে হচ্ছে কি কাভার ইমেজ। ওকে, তো আমাদের যে অ্যাভাটার যেটা আছে সেটা অবশ্যই কি হবে, ফাইল হবে, এবং কাভার ইমেজ যেটা আছে সেটাও অবশ্যই কি হবে, ফাইল হবে। তো আমরা এখানে ফাইল দিব। তো ফাইল দেওয়ার সময় আমরা কি করতে পারি, আমরা আমাদের লোকাল যে মেশিনটা আছে, লোকাল মেশিন থেকে আমরা কি একটা ফাইল সিলেক্ট করি। তাহলে আমরা প্রথমে একটা যদি ফাইল সিলেক্ট করার চেষ্টা করি, তো একটা ইমেজ এটা দিলাম এটা ইমেজ, তাহলে ইমেজ .png, এবং আরেকটা কাভার ইমেজের জন্য আরেকটা ইমেজ যদি আমি সেট করার চেষ্টা করি তাহলে এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, জাস্ট টেস্টের পারপাসের জন্য আমরা কি দুইটা ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা,
তাহলে আমাদের এতটুকু পর্যন্ত পোর্শনের কাজ আমাদের কিন্তু শেষ। আচ্ছা, তারপর আমাদের কিন্তু আমাদের যে ফুল নেমটা আছে ফুল নেমটা সেট করে দিতে আমাদের রাকিব হাসান। রাকিব হাসান এবং হচ্ছে আমাদের ইমেল আমরা দিলাম হচ্ছে কি যে আমাদের 1@gmail.com। এরপর আমরা দিলাম মনে করুন যে আমাদের ইউজার নেম রাকিব, আমাদের ইউজার নেম মনে করুন রাকিব, এবং পাসওয়ার্ড হিসেবে আমরা দিলাম হচ্ছে কি 12345 12345 আমরা পাসওয়ার্ড হিসেবে দিলাম। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ আমাদের আশা করি শেষ হচ্ছে। .js এই ফাইলের মধ্যে চলে আসলাম এবং এই ফাইলের মধ্যে চলে আসার পর আমরা কি করলাম, আমরা তিনটা মিডলওয়্যারকে আমরা অ্যাড করে দিয়েছি। এটা কেন করলাম? প্রথম মিডলওয়্যারটা কি করলাম যে আমরা যদি জেসন টাইপের যে অবজেক্টগুলো আছে, অর্থাৎ আমি যখন টেস্ট করব তখন আমরা আমাকে রেসপন্স হিসেবে কি দিবে, বিভিন্ন জেসন টাইপের অবজেক্ট দিবে, ঠিক না, রেসপন্স পাঠাবে। তো ওই টাইপসের জেসন টাইপসের যে রেসপন্সগুলো আছে ওইটাকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করলাম, এই মিডলওয়্যারটা সেট করে দিছি। কারণ আমাদের যেই নোড জেস আছে সেটা কি বাই ডিফল্ট ওইটাকে হ্যান্ডেল করতে পারে না। এরপর আমরা কি করলাম যে এক্সপ্রেস ইউআরএল এনকোডেড দিয়ে দিলাম। তো এটা কিসের জন্য কাজ করে, আমি যদি বেসিকভাবে বলার চেষ্টা করি যে আমাকে যে রেসপন্সগুলো পাঠাই, অর্থাৎ বডির মধ্যে আমাকে যে রেসপন্সগুলো পাঠাবে, আমি আপনাকে কিছুক্ষণ পর দেখাবো যখন টেস্ট করব। তো আমাকে যে রেসপন্সগুলো পাঠাবে এটা যদি অনেক কমপ্লেক্স হয়, হ্যাঁ অনেক কমপ্লেক্স টাইপের হয়, তো ওইটাকে যদি আমি পার্স করতে চাই, অনেক কমপ্লেক্স টাইপের যদি জেসন থাকে, অনেক কমপ্লেক্স টাইপের অ্যারে যদি থাকে, তো এটা ওইটাকে যদি আমি পার্স করতে চাই তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই রকম একটা কি দিতে পারি, মিডলওয়্যার সেট করে দিতে পারি। আচ্ছা, তো এইরকম দেখছেন এখানে বলে দিয়েছে যে আমি যদি কি ইউআরএল এনকোডেড ডাটাকে যদি আমি পার্স করতে চাই তখন আমরা কি করে দিব, এটাকে আমরা ট্রু করে দিব। এবং আমরা কত লিমিট পর্যন্ত কি ডাটাটাকে পার্স করতে চাচ্ছি ওইটা যদি আমরা দিতে চাই তখন আমরা কি করে দিব, এখানে লিমিট সেট করে দিব। এরপর আমরা কি করলাম, আমরা বললাম যে আমাদের অ্যাস্থেটিক যে ফাইলগুলো আছে ওইগুলোকে হ্যান্ডেল করার জন্য অ্যাস্থেটিক যে ফাইল মানে হচ্ছে কি আমরা যে আমাদের ক্লাউডিনারির মধ্যে যখন আমরা কোনো একটা কি করি, যখন একজন ইউজার যখন কোনো একটা ফাইলকে কি করে অ্যাড করবে, তো অ্যাড করার পর আমরা জানি হচ্ছে কি ওই ফাইলটা অ্যাড করার পর যে আমাদের ফাইলটা কোন জায়গায় স্টোর হবে, আমাদের লোকাল স্টোরেজের মধ্যে স্টোর হবে, ঠিক না। তো এই ক্ষেত্রে আমরা কোন জায়গার মধ্যে রাখি, আমাদের পাবলিক ফোল্ডারের মধ্যে রাখি, ঠিক না। তো পাবলিক ফোল্ডারটা কি, পাবলিক ফোল্ডারটার মধ্যে থেকে যেহেতু আমরা কি বিভিন্ন রকম অ্যাস্থেটিক ফাইলকে কি করবো, আমাদের ক্লাউডিনারির মধ্যে কি করব, আমাদের ক্লাউডিনারির মধ্যে যেহেতু পাস করব, সেই জন্য আমরা কি করে দিলাম, ওই জিনিসটাকে এটা ইউআরএল মধ্যে দিয়ে দিলাম। এটার অবশ্যই আমি আপনাকে সহজভাবে বলছি যে আসলে এটা কি কাজ করতেছে, এটা আরও বেশ কিছু কাজ আছে। এরপর আমরা এতটুকু পর্যন্ত কাজ শেষ। তাহলে আমাদের কিন্তু এখানের মধ্যে আমাদের কি করা হয়েছে, এখানের মধ্যে আমাদের রাউটটা কিন্তু সেট করা হয়েছে, আমাদের এপিআইটা কিন্তু সেট করা হয়েছে। এখন আমরা দেখি বিসমিল্লাহ করে আমরা দেখি যে আমাদের ঠিকঠাক কাজ করে নাকি। যদি না করে তারপরেও কোনো সমস্যা নেই, আমরা ওই এররগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখুন একটু করে এখানে লক্ষ্য করার চেষ্টা করবেন, যে একটু করে এই পোর্শন লক্ষ্য করার চেষ্টা করবেন এবং এখানের মধ্যে লক্ষ্য করার চেষ্টা করবেন যে কি ঘটনা ঘটে। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি আমাদের একটা কি চলে আসলো, আমাদের একটা ইরর চলে আসলো। তো ইররটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে দ্য পাথ আর্গুমেন্ট মাস্ট বি টাইপ স্ট্রিং, অর্থাৎ এরপর আমাকে মাল্টারের মধ্যে কোনো রকম এটা ইরর দিচ্ছে। তো মাল্টারের মধ্যে যেহেতু কোনো রকম এটা ইরর দিচ্ছে, তাহলে আমরা মাল্টারের মধ্যে যাই, দেখি আমাদের মাল্টারের মধ্যে কী রকম সমস্যা দিচ্ছে। ওকে, দেখেন আমাদের এই পোর্শনের মধ্যে আমাকে কিন্তু একটা ডট দিয়ে বলতেছে হচ্ছে কি যে অরিজিনাল নেম ডাজেন্ট এক্সিস্ট। তাহলে আমাকে বলতেছে হচ্ছে কি যে অরিজিনাল নেম ইজ ডিক্লেয়ার্ড হিয়ার, অর্থাৎ এটা অরিজিনাল নেম এন বড় হাতের না হয়ে এনটা হবে হচ্ছে কি ছোট হাতের। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ইরোডটা সলভ করলাম। এখন দেখি আমাদের এই ইরোডটা চেঞ্জ হয় নাকি কোনোভাবে। আমাদের ইরোডটা কোনোভাবে চেঞ্জ হয় না, আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা একটা সেন্ড পাঠাই, দেখি এই তো আচ্ছা, দেখি আমাদের ঠিকঠাক কাজ করে নাকি এই ক্ষেত্রে, কোনো রকম ইরোড দেয়। আচ্ছা, আমাকে কিন্তু একটা ইরোড দিছে, আমাকে একটা ইরোড থ্রো করছে। ইরোড থ্রো করার আগে আমি ইরোডটা সম্পর্কে আমরা আগে একটু পরে দেখব। আমরা এর আগে একটা কাজ দেখার চেষ্টা করি যে আমরা কিন্তু আমাদের কন্ট্রোলারের মধ্যে কিন্তু চলে গেছি। আমরা কিন্তু আমাদের কোন জায়গায় চলে গেছি, আমরা কন্ট্রোলারের মধ্যে চলে গেছি। আমি আপনাকে একটু করে ওয়ার্ক ফ্লোটা একটু বোঝানোর চেষ্টা করি যে আমরা প্রথমে কোন জায়গায় ছিলাম। আমি আপনাকে আগেও পড়াইছি এটা, তারপর আমি আপনাকে যদি ফ্লোটা দেখানোর চেষ্টা করি যে আমাদের ইউজার রাউটারের মধ্যে কি আমাদের যখনই আমি কি করবো এপিআই ভি1 ইউজার্স রেজিস্টার, অর্থাৎ আমার ইউজারের রাউটারের মধ্যে আমি এখন যাব। তো আমাদের ইউজার রাউটারের মধ্যে আমি গেলাম, ইউজার রাউটারের মধ্যে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি যে আমাদের রেজিস্টার ইউজারের মধ্যে যাব, রেজিস্টার ইউজার যে আমাদের কন্ট্রোলারটা আছে ওইটার মধ্যে যাব। তো আমরা ওইখানের মধ্যে গেলাম,
এবং আপনাকে আমি কিছু বিষয় বোঝানোর জন্য আমি আগে থেকে কিছু বিষয় কনসোল লক করে রেখেছি। তো কনসোল লক করার পর আমি দেখেন একটু কি বলতেছি, যে আমাদের রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা কি করলাম, এখানে আমাদের ফুল নেম, ইমেল, তারপর হচ্ছে ইউজার নেম, এগুলোকে আমরা কি করতেছি, এক্সট্রাক্ট করতেছি। তো আমাদের ফুল নেমের মধ্যে কি আসছে, ইমেলের মধ্যে কি আসছে, ইউজার নেমের মধ্যে কি আসছে, পাসওয়ার্ডের মধ্যে কি আসে, এগুলো আপনি কোন জায়গায় দেখতে পাবেন। দেখেন এই জায়গায় যে আপনি আপনার ফুল নেমের জায়গায় দিচ্ছেন হচ্ছে রাকিব হাসান, ইমেলের জায়গায় দিচ্ছেন হচ্ছে কি 1@gmail.com, ইউজার নেমের মধ্যে হচ্ছে রাকিব, পাসওয়ার্ডের মধ্যে হচ্ছে কি এটা। তো আমি এটা কনসোল কেন দেখতেছি, কারণ আসলে আপনার জিনিসপত্র আপনি যেগুলো পাঠাচ্ছেন ওইগুলো আসলে ঠিকঠাক আসতেছে নাকি আসতেছে না। অনেক সময় যদি আমরা ইরোর ডিবাগ করতে হয়, তখন কিন্তু আমরা কনসোল লক করে দেখতে হয় যে আসলে আপনার যে ডাটাটা আপনি পাস করতেছেন এটা আসলে ঠিকঠাকভাবে আসতেছে নাকি আসতেছে না। তো আমি সেই জন্য কনসোল লক করে জাস্ট আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে কনসোল লক করে আমি অনেক সময় আমরা ইরোর যেগুলো আছে এগুলোকে ডিবাগ করতে পারেন। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আসলো। এরপর আমরা কি কাজ করলাম, এখানে আমরা কিন্তু আরও কিছু বিষয় কনসোল লক করছি। যে আমরা যে বলছি যে আমাদের অ্যাভেটার লোকাল পাথ, তো এটাকে আমরা কোন জায়গা থেকে আমরা নিয়েছিলাম, আমরা রিকোয়েস্ট ডট ফাইল, তারপর হচ্ছে কি ডট অ্যাভেটার, এবং এখানের মধ্যে পাথ রাখছি। তো আমরা এত বড় যে স্ট্রিংটা এটা কি আমি নিজে থেকে মনে রাখবো? তাহলে একটু দেখার চেষ্টা করেন যে আমরা যখনই রিকোয়েস্ট ডট ফাইলকে যখন কি করলাম, কনসোল লক করলাম, তখন আমরা কি দেখতে পাচ্ছি দেখেন। রিকোয়েস্ট ডট ফাইলকে যখন আমরা কনসোল লক করতেছি, আমি যদি একটু এটাকে একটু বড় করে দেখেন আমাদের যে রিকোয়েস্ট ডট ফাইল যেটা আছে, দেখেন সেটা হচ্ছে একটা অবজেক্ট, রিকোয়েস্ট ডট ফাইল সেটা হচ্ছে একটা অবজেক্ট। এবং এই অবজেক্টের মধ্যে কি আছে, এই অবজেক্টের মধ্যে আমাদের দুইটা ভ্যালু আছে, অর্থাৎ আমরা একটা অ্যাভাটার টাইপের কি আছে, আমাদের একটা ভ্যালু আছে, বা আমরা কি আছে, তারপর হচ্ছে কি কাভার ইমেজের একটা কি আছে। এবং এই অ্যাভাটারের মধ্যে কী রকম ডাটাকেও স্টোর করতেছে, একটা অ্যারে টাইপসের একটা ডাটাকে স্টোর করতেছে, এবং কাভার ইমেজও কী করতেছে, একটা অ্যারে টাইপসের ডাটাকে স্টোর করতেছে। তো দেখুন যে আমি যখনই রিকোয়েস্ট ডট ফাইলকে যখন কী করলাম, এখানে আমি কনসোল লক করলাম, তখন আমি কি আমাদের এই রেসপন্সটা আমরা পেলাম। অর্থাৎ একটা হচ্ছে কি আমাদের অবজেক্টের মধ্যে একটা আছে হচ্ছে কি অ্যাভাটার টাইপের ভ্যালু, এবং মানে অ্যাভাটারের কি, এবং হচ্ছে কি আমাদের একটা কি আমাদের কাভার ইমেজ টাইপের একটা কি। তো আমরা কি করছি দেখেন তো দেখেন আমাদের রিকোয়েস্ট ডট ফাইল, তো রিকোয়েস্ট ডট ফাইলসের মধ্যে আছে হচ্ছে কি আমাদের এই সকল বিষয়। তো আমার যদি উদ্দেশ্য থাকে যে আমাদের এই পার্টটা হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ আমাদের লোকাল স্টোরেজের যে পার্টটা, অর্থাৎ আমি যখন একটা ফাইলকে কী করলাম, এখানে যখন একটা ফাইলকে আমি যখন সেন্ড করছি, এই জায়গা থেকে যখন আমি একটা কী করলাম ফাইলকে সেন্ড করলাম, তো এটা আমাদের কোন জায়গায় স্টোর হবে, আমাদের লোকাল যে স্ট্যাটিক ফাইল আছে, অর্থাৎ আমাদের যেই পাবলিক ট্যাম, এটার মধ্যে কিন্তু কী হবে, স্টোর হবে। তো আমাদের যে স্টোর হওয়ার পর যে পার্ট যেটা আছে, ওই পার্টটাকে আমার কিন্তু দরকার আছে। আমরা ওই পার্টটাকে দিয়ে কী করবো, আমাদের ক্লাউডিনারির মধ্যে কী দিব, ক্লাউডিনারির মধ্যে যখন আমরা কোনো কিছু কী করবো, যখন আমরা কোনো কিছুকে ওই পাবলিশ করবো, অর্থাৎ আমাদের পার্টটাকে কী করবো, যখন আমাদের ক্লাউডিনারির মধ্যে যখন কি দিয়ে দিব, তো আমাদের তো ওই পার্টটা লাগবে। তো আমাদের ওই পার্টটার মধ্যে কী আছে, আমরা যদি এটা দেখার চেষ্টা করি, তাহলে দেখেন তো যে আমাদের পাবলিক ট্যাম্প এবং হচ্ছে কি ইমেজ ডট পিএনজি। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে আমাদের ইমেজ ডট পিএনজি যে ফাইলটা আছে, অর্থাৎ আমি যে এখান থেকে সেন্ড করতেছি, সেটা কিন্তু কি আমাদের পাবলিক ট্যাম্প এই ফোল্ডারের মধ্যে কিন্তু কি হচ্ছে, আমাদের স্টোর হচ্ছে। আচ্ছা, তো দেখুন তারপর আমরা কি করতেছি যে আমাদের অ্যাভাটার লোকাল পাথের ক্ষেত্রে আমরা কি করলাম, যে যেহেতু আমরা কি পাচ্ছি একটা অ্যাভাটার টাইপের কি পাচ্ছি, একটা মানে আমাদের যে অবজেক্ট যেটা আমাদের রিকোয়েস্ট ডট ফাইল, সেটা একটা অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে আমাদের একটা কি আছে, আমাদের একটা অ্যাভাটার টাইপের কি আছে। তো আমরা অ্যাভাটার টাইপের কিটাকে আমরা কি করলাম, ডট দিয়ে অ্যাভাটার টাইপের কিটাকে অ্যাক্সেস করলাম, এবং এই অ্যাভাটার টাইপের কিটাকে অ্যাক্সেস করার পর দেখেন অ্যাভাটার টাইপের যে ভ্যালুটা আমাকে কি ভ্যালু দিচ্ছে, একটা কিন্তু আমাকে অ্যারে দিচ্ছে। তো আমার এই অ্যারের প্রথম এলিমেন্ট যেটা দেখেন, আমাদের এই অ্যারের যে প্রথম এলিমেন্টটা হচ্ছে কি একটা অবজেক্ট। আমাদের অ্যারের কিন্তু কি যে প্রথম এলিমেন্টটা সেটা হচ্ছে অবজেক্ট। তো দেখেন আমাদের অ্যাভাটার এটা 0, অর্থাৎ 0th ইন্ডেক্স যেটা আছে, এই প্রথম অবজেক্টটাকে আমরা নিলাম। তো তারপর আমরা কি করতেছি, আমাদের দরকার হচ্ছে কি এই পার্টটাকে, তাহলে আমরা কি করলাম, এই পার্টটাকেও কি করলাম, নিলাম। তো আশা করছি এটা বুঝতে পারলাম। তো আমরা সেম এস আমাদের কি যখন আমাদের কি কাভার ইমেজ লোকাল পাথ দরকার হয়, তখন আমরা কি করব, আমাদের কাভার ইমেজের মধ্যে যাব, কাভার ইমেজের আমাদের যেটা 0th ইন্ডেক্স, অর্থাৎ আমাদের যে অবজেক্টটা আছে 0th ইন্ডেক্সের মধ্যে গেলাম, এরপর কি আমরা পার্টটাকে কিন্তু কি করলাম, আমরা নিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করি যে আমাদের আসলে ইরোরটা আসলে কোন জায়গায় দিচ্ছে। তো দেখুন আমাদের ইরোরটা দিচ্ছে হচ্ছে কি ইউজার ভ্যালিডেশন ফেল্ড, এবং আমাকে বলতেছে হচ্ছে অ্যাভাটার পাথ, এখানে একটা TER দিচ্ছে। অর্থাৎ আমরা এই ইরোরটাকে যদি একটু দেখার চেষ্টা করি, এটা আসলে কোন জায়গা থেকে আসতে পারে, ইউজার ভ্যালিডেশন ফেল্ড, অ্যাভাটার পাথ ইজ রিকোয়ার্ড,
অর্থাৎ আমাদের অ্যাভাটার যে আমাদের ফিল্ডটা আছে, অর্থাৎ আমি যে মঙ্গোডিবির মধ্যে যে আমাদের একটা অ্যাভাটার ফিল্ড আছে, আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে আমাদের একটু করে এটাকে কম জুম দিই, আমাদের ইউজার মডেলের মধ্যে দেখেন যে আমাদের যে ফিল্ড আছে, অ্যাভাটার যাবের যে ফিল্ড আছে সেটা হচ্ছে কি AVATER। এবং আমরা যদি আমাদের এই কন্ট্রোলারের মধ্যে দেখি, আমরা যখন সেভ করতে চাই তখন দেখেন তো আমাদের AVTAR, অর্থাৎ এই ক্ষেত্রে আমি সেভ করার চেষ্টা করছি AVTAR এর মধ্যে, কিন্তু আমার স্কিমাটা আমরা কি করলাম, স্কিমাতে আমরা ক্রিয়েট করছি হচ্ছে কি AVTER দিয়ে। তো আমরা কি ক্ষেত্রে কী করবো, আমাদের মডেল যেটা আছে ইউজার মডেলের মধ্যে আমরা জাস্ট এটাকে TAR এর জায়গায় আমি এখানে কি দিব, TER এর জায়গায় আমি দিব TAR। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আমরা কি করলাম, সেট করলাম। আচ্ছা, এখন দেখি আমাদের যে ইরোডটা, আমি যদি এখন যদি সেন্ড করার চেষ্টা করি তাহলে আমাদের ঠিকঠাকভাবে কাজ করে নাকি আমরা এখন ওইটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা যখন একটু সেন্ড করবো, আমি যখন এখানে রিকোয়েস্টটা যখন সেন্ড করতেছি একটু দেখেন, আপনি এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করার চেষ্টা করেন। এই জায়গার মধ্যে আমরা জানি হচ্ছে কি যে আমরা যখন ফাইলটা যখন কি করব, যখন ফাইলটা পাঠাবো, ফাইলটা পাঠানোর পরে আমাদের কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু কি হবে, আমাদের ফাইলটা কিন্তু স্টোর হবে। তো আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমাদের ফাইলটা আসলে এই জায়গার মধ্যে স্টোর হচ্ছে নাকি হচ্ছে না। আপনি একটু লক্ষ্য করবেন, দেখেন আপনি সেন্ড করতেছেন, দেখেন এই দেখুন আমরা কিন্তু ফাইলটা কিন্তু আসছে, ফাইলটা আসছে, লোড হচ্ছে, দেখেন। এখন দেখি আমরা আমাদের রেসপন্সটা ঠিকঠাকভাবে পাই নাকি। ওকে, তাহলে দেখেন আপনার কিন্তু ফাইলটা থাকছে কিছুক্ষণের জন্য, এরপর কিন্তু আবার কি ডিলিট হয়ে গেছে। আমরা কিন্তু ক্লাউডিনের আমরা যেই মাল্টারের মধ্যে কিন্তু কী করছিলাম, আমরা ওই ফাংশনালিটিগুলো দিছিলাম যে আমাদের যখন একটা ক্লাউডিনের মধ্যে যদি আপনাকে দেখাই যে আপনি যখন ক্লাউডিনের মধ্যে কী করবেন, স্টোর করার পর আপনি কিন্তু কী করে দিচ্ছেন, আনলিঙ্ক করে দিচ্ছেন। অর্থাৎ ফাইলটা যখনই কি ক্লাউডিনের মধ্যে কী হবে, সেভ হবে, আপনি কিন্তু কী করে দিচ্ছেন, আবার এটাকে ডিলিট করে দিচ্ছেন। অর্থাৎ লোকালের মধ্যে যে ফাইলটা আছে সেটাকে কিন্তু আপনি আবার কী করে দিচ্ছেন, ডিলিট করে দিচ্ছেন। আচ্ছা, এরপর তাহলে আমি দেখি আমাদের রেসপন্সটা আসলে কী আসছে। আমরা যদি আমাদের রেসপন্সটা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের রেসপন্সটা কী আসছে। দেখুন যে আমাদের স্ট্যাটাস কোড হিসেবে আসছে হচ্ছে কি 201। তারপর কিন্তু আমাদের কি পেয়ে গেলাম, আমরা রেসপন্সটা কিন্তু কি হয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তো আমাদের রেসপন্সটা যদি আমরা এখন পেয়ে যাই, আমরা জাস্ট দেখি যে আসলে কি ঘটনা ঘটছে এখানে। আমরা যদি দেখি একটু করে এটাকে পাশে রেখে আমাদের যে ইউজার কন্ট্রোলারটা আছে, তো ইউজার কন্ট্রোলারের মধ্যে দেখেন আমাদের যখনই কি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করবে তখনই আমরা কি করছি, একটা রেসপন্স সেন্ড করছি। দেখেন আমাদের 201। তো এখানের মধ্যে কি করছে দেখেন, আমাদের 201 যে রেসপন্সটা আছে, এই রেসপন্সটা কিন্তু আমাদের এই জায়গার মধ্যে শো করতেছে। এবং দেখেন আমরা এই জায়গায়ও কি যেহেতু 201 দিয়েছি সেটা কিন্তু আমাদের এই জায়গায় শো করতেছে। এরপর ক্রিয়েটেড ইউজার যেটা আছে, ক্রিয়েটেড ইউজারটা আমরা পাচ্ছি হচ্ছে কি দেখেন তো, আমাদের ক্রিয়েটেড ইউজারটা হচ্ছে কি আমাদের এই পোর্শনে পাচ্ছি, ক্রিয়েটেড ইউজার। ওকে, তো আমরা এতটুকু পর্যন্ত দেখতে পারলাম। এরপর হচ্ছে কি আমাদের যে মেসেজ যেটা আছে, ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি, তো দেখেন এটা আমাদের কিন্তু কি এই জায়গায় কিন্তু দেখাচ্ছে, দেখছেন ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি। তো আমরা এতটুকু পর্যন্ত জিনিস আমাদের বোঝা গেল। এরপর আমরা দেখি যে আমরা যে এইখানের মধ্যে, আমরা যে এই পোর্শনের মধ্যে যে আমাদের ইউজার যেই টেবলটা আছে, আমরা যে বারবার বলছি টেবল, তো আসলে টেবল তো না, এটা হচ্ছে ডকুমেন্ট লিস্ট। তো এটা হচ্ছে একটা ডকুমেন্ট হিসেবে কি হবে, সেভ হবে। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের মঙ্গোডিবির মধ্যে আমাদের এটা ঠিকঠাকভাবে সেভ হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে আমরা একটু আগে দিয়ে খুলে রেখেছি। তো আমরা কোন জায়গায় যাবো, আমাদের ডাটাবেস যেটা আছে, আপনি জাস্ট মঙ্গোডিবির মধ্যে লগ ইন করে ফেলবেন। এরপর কি আমরা ডাটাবেস পোর্শনের মধ্যে যাওয়ার পর ডাটা সার্ভিসের মধ্যে যাবেন, এবং ডাটা সার্ভিসে যাওয়ার পর আপনি কোন জায়গায় চলে যাবেন, আপনি কালেকশনের মধ্যে চলে যাবেন। এবং কালেকশনে যাওয়ার পর আপনি জাস্ট এটাকে একটু কী করবেন, লোড করবেন। তো দেখি আমাদের ঠিকঠাকভাবে আমাদের ডাটাটা সেভ হয়েছে নাকি হয়নি। তাহলে একটু সময় নিবে অবশ্যই। আচ্ছা, তাহলে একটা বিষয় দেখুন যে আমরা কিন্তু ইউটিউব ব্যাকএন্ড আমাদের যেই ডাটাবেসটা ছিল, এই ডাটাবেসের মধ্যে কিন্তু কি হয়ে গেছে, আমাদের ইউজার্স নামের একটা কিন্তু কি কালেকশন বা ইউজার নামের একটা কি ডকুমেন্ট লিস্ট কিন্তু কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার ডকুমেন্ট, এবং এই ইউজারের যে ডকুমেন্ট লিস্ট এখানের মধ্যে কি সবগুলো ডকুমেন্ট কিন্তু কি হবে, সবগুলা ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তখন ওই সবগুলো ডাটা কিন্তু কি হবে, সেভ হবে। এরপর আপনি একটু বিষয় দেখার চেষ্টা করেন যে আমরা যে পাসওয়ার্ডটা কিন্তু কি হ্যাশ করে কিন্তু কি হয়েছে, সেভ হয়েছে। তো পাসওয়ার্ডটা হ্যাশ করে সেভ হওয়ার মূল কারণটা হচ্ছে কোন জায়গায়, আমরা কিন্তু যে যখন আমাদের ইউজার মডেলটা লিখতেছিলাম, তো ইউজার মডেলের মধ্যে আমরা কিন্তু এই জায়গার মধ্যে একটা কিন্তু কি কাজ করছি, যে আমাদের সেভ করার আগে আমাদের যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা সেভ করার আগে আমরা কি করছি, আমরা কিন্তু হ্যাশ করে দিয়েছি। একটা কথা মাথায় রাখবেন যে আমি একটু চেঞ্জেস করেছি এখানে, যে এই জায়গার মধ্যে কিন্তু একটা ওয়েট দিবেন, অর্থাৎ এখানে কিন্তু সময় লাগবে
এরপর আপনি এই জায়গার মধ্যে একটা কি দিবেন, একটা নট অপারেটর দিবেন। একটু মাথায় রাখবেন যে এটা একটা নট অপারেটর, এই জায়গার মধ্যে কিন্তু কি দিতে হবে। আচ্ছা, তাহলে আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত বিষয় বুঝতে পারলেন, এবং আপনার যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।